this. Oh. Okay. Uh, just a second. Just a second. Let me leave the call. Let me leave the call. আচ্ছা, ডাইজেশন আমরা কি কি চ্যাপ্টার? হ্যালো, হ্যাঁ পুরবি, তুমি মাইক স্টার্ট করোনি, না হলে তুমি শুনতে পারবে না। দেখো লেফট কর্নারে একটা সিম্বল আছে মাইকের মতো বা হেডফোনের মতো, ওইখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করো, ঠিক আছে, না হলে শুনতে পারবে না তুমি। Acha, already what we have done, bacha log, we have done chapter number 1, that is life, related to the life or classification, the same continuation, biological classification, chapter number 3, plant kingdom, and chapter number 4, animal kingdom. তো এই চারটে চ্যাপ্টার অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি, আই হোপ সো ইউ অল নো। ঠিক আছে, আমরা এই চারটে চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি। এই যে চারটে চ্যাপ্টার কমপ্লিট করেছি, আমি বলেছিলাম এই চারটে চ্যাপ্টার যেটা হলো পুরোপুরি তোমার মেমোরি বেসড, এটা পুরোপুরি তোমার মেমোরি বেসড, এটা পুরোপুরি কিন্তু তোমার মেমোরি বেস যেটা বলেছিলাম। আর আরো যে এর পরে যে চ্যাপ্টার গুলো আছে সেটাও কিন্তু কিছুটা না হলেও মেমোরি বেসড আছে, যেটা মরফোলজি চ্যাপ্টার বা অ্যানাটমি চ্যাপ্টার। আর আমি বলেছিলাম যে এই চারটে চ্যাপ্টার করার পর আই উইল গো টু সাম ইম্পর্টেন্ট সেকশন, যেখানে তোমার হয়তো কিছুটা ব্রেন, ইয়োর শার্প ব্রেন নিড টু বি ইউজড, যেখানে আমরা কিছু ভালো ভালো কোশ্চেন করবো। অ্যান্ড উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইয়োর নিট, কারণ নিট সেকশনে আমি পড়াচ্ছি আজকে। যেটা নিট সেকশনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেবাংশু সুমেধা, যেটা হলো হিউম্যান ফিজিওলজি। ঠিক আছে, তোমার দুটো ফিজিওলজি আছে, একটা হিউম্যান ফিজিওলজি আছে আর একটা প্লান্ট ফিজিওলজি আছে। হ্যাঁ, একটা হিউম্যান আর একটা প্লান্ট। ঠিক আছে, এখানে তোমার 7টা চ্যাপ্টার আছে, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। তো যে 7টা চ্যাপ্টার আছে দেবাংশ, এখানে বলছি 1 নম্বর হলো ডাইজেশন। ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে আছে, একবার চেক করে নাও। তোমাদের কাছে এনসিআরটি আছে তো সুমেধা, দেবাংশু, এনসিআরটি আছে তো? এনসিআরটি খুলে এটা কানেক্ট হ্যাঁ করো, স্যার। একবার দেখো। হ্যাঁ, কি কি আছে? ডাইজেশন 1 নম্বরের আছে, তারপর তোমার আসবে রেসপিরেশন, তারপর আসবে সার্কুলেশন, তারপর আসবে এক্সক্রিশন, আর এক্সক্রিশনের পর আসবে 4 নম্বরের পর 5 নম্বর ছিল তোমার নার্ভাস সিস্টেম বা সেন্সারি বা নার্ভাস সিস্টেম, তারপর লোকোমোশন, তারপর এন্ডোক্রাইন। এই যে 7টা চ্যাপ্টার আছে, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, মার্ক করে নাও। এই 7টা চ্যাপ্টার থেকে তোমার অ্যারাউন্ড 18 কোশ্চেন আসবে, বুঝতে পারছো দেবাংশু? 18 কোশ্চেন মানে এটা হিউজ নাম্বার, এটা অনেক বড় নম্বর তোমার নিটের জন্য। সুমেধা, বলে দিচ্ছি ভালো করে যে তোমার এইটা কিন্তু খুবই বড় সেকশন। মানে এই 18টা কোশ্চেন যদি তুমি এই 7টা চ্যাপ্টার করো, বাট হ্যাঁ, এই যে চ্যাপ্টার গুলোই হলো, এইখানে কিছু ট্রিকি কোশ্চেন আসবে। এর আগে যে চ্যাপ্টার গুলো পড়িয়েছি, অ্যানিমাল কিংডম বলো বা প্লান্ট কিংডম বলো, দে আর বিট ইজি, দে আর বিট সিম্পল। ঠিক আছে, যেখানে স্ট্রেট কোশ্চেন যেভাবে তোমাকে পরীক্ষায় দিয়েছিলাম, ওইটা নিয়ে আমি ডিসকাস করব দেবাংশু সুমেধা, ওইটা নিয়ে আমি মঙ্গলবার আরো ভালো করে ডিসকাস করব। বাট এই 18টা কোশ্চেন যেটা এখান থেকে আসবে,
This is very much important. This is very much important. ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই যে 7টা চ্যাপ্টার আছে, এইবার এই সেকশন গুলো আমি চালু করবো আর আমরা চেষ্টা করব দ্যাট উইদিন 1.5 মান্থ আমি এই একটা বড় সেকশনটা তোমার কমপ্লিট করে দেবো। আর একটা জিনিস আরো বলে দিচ্ছি, তোমার যখন হয়তো কি ভেরি মাচ কনফার্ম যে তোমার রেডিউসড সিলেবাসই পড়ানো হবে স্কুলে, তোমার সিলেবাস নিশ্চয়ই কমবে। যখন তোমার সিলেবাস কম করবে হয়তো এখান থেকে একটা বা দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দেবে, কিন্তু উই ক্যান নট এলিমিনেট এনি চ্যাপ্টার ফ্রম হিয়ার। কেন দেবাংশু? কারণ এই যে 18টা কোশ্চেন আসবে না, কোনো একটা সিঙ্গেল চ্যাপ্টার দিয়ে আসবে না। এর আগে যে চ্যাপ্টার গুলো করেছি যে একটা কোশ্চেন একটা পার্টিকুলার চ্যাপ্টার দিয়ে, না ওরকম আসবে না। এখানে অনেকটা চ্যাপ্টার একসাথে মিলে আসবে, এখানে অনেকটা চ্যাপ্টার একসাথে মিলে আসবে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ডাইজেশন, রেসপিরেশন, সার্কুলেশন, এক্সক্রিশন, নার্ভাস সিস্টেম বা সেন্সরি সিস্টেম, অ্যান্ড দেন দ্য লোকোমোশন, অ্যান্ড দেন দ্য এক্সক্রিশন। হয়তো কিছু কিছু এই প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কিছু তোমরা ক্লাস 10-এ পড়েছো, কিন্তু ওই লেভেলে পড়লে হবে না। আই উইল গো ফরওয়ার্ড ইন দিস চ্যাপ্টার ইন ডিটেল, ডিটেলে আমি পড়বো। তো চলো তাড়াতাড়ি হেডিং লিখে নাও, সবাই, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ঠিক আছে, তো আমি এই চ্যাপ্টারটা যেটা চালু করব, আমি কিছু টার্মিনোলজি নিয়ে চালু করব। লেট আস সি হাউ মাচ কনফিডেন্ট ইউ অল আর অ্যাবাউট দিস চ্যাপ্টার। চলো, আজকে আমি কিন্তু নিট লেভেলে পড়াচ্ছি সুমেদা, আমি থিওরিটা খুব বেশি করাবো না, এই থিওরিটাই আমি মঙ্গলবারই করাবো। ঠিক আছে, আমি কিন্তু এইটা দিয়ে করাচ্ছি। ওকে, কিছুটা টার্মিনোলজি লিখছি। এটা চ্যাপ্টারের হয়তো যখন আমি থিওরি করাবো না, কিছুটা কিন্তু ট্রিকি পোর্শন আজকে করাবো, কিছু ট্রিকি পোর্শন গুলো করাবো। কি দেখো, ওকে, ইনজেশন লেখো সুমেধা, লেখো ইনজেশন, তারপর লেখো ওয়ার্ড ডাইজেশন, তারপর লেখো ওয়ার্ড ডাইজেশনের পর লেখো অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনের পর লেখো অ্যাসিমিলেশন, দেখা যাচ্ছে তো? অ্যাসিমিলেশনের পর লেখো ইজেশন। ঠিক আছে, এই 5টা টার্মিনোলজি লিখে নাও। এবার সুমেধা আমাকে বলো, এই যে 5টা টার্মিনোলজি লিখেছি 1 2 3 4 5, এই 5টার মধ্যে তুমি কটা শুনেছো আর কটা শোনোনি? সবটাকে আমাকে এইটা বলো, কোনটা কোনটা শুনেছো, বা দেবাংশু কোনটা কোনটা? সবকটাই শুনেছি। সবকটাই শুনেছো, ভেরি গুড। আমাকে একটা ওয়ার্ডের ডেফিনেশন বা কিছুটা যদি তুমি বোঝাতে পারো আমাকে বোঝাও। হোয়াট ইজ দিস ইজেশন? এই ইজেশনের মানেটা কি? হোয়াট ইজ দিস ইজেশন? সুমেধা, হোয়াট ইজ ইজেশন? Removing the waste material from the body. Removing the waste material from the body. Very good, very good. আর একটা আরো খুব ক্লিয়ারলি রিলেটেড টার্ম আছে এখানে, যেটা হলো এক্সক্রিশন। এক্সক্রিশনের ডেফিনেশন কি? You said it is the removal of the waste material. Excretionটা কি? What is excretion? Filtration of the waste material. Filtration of the waste material. Filtration. এক্সক্রিশনে শুধু ফিল্টার হয়, রিমুভাল হয় না? Removal তো হয়। তাহলে তাহলে দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, না দুটোই এক? আচ্ছা পুরবি, আই হোপ সো নাও ইউ ক্যান হিয়ার মি। পুরবি এবার মাইকটা অন করো, একবার আবার জাস্ট ক্লিক করো, তোমার মাইকে ক্লিক করো পুরবি, যেখানে তোমার মাইক আছে ক্লিক করো। মাইক যেখানে আছে ক্লিক করো।
ক্লিক where you have the mic, ওই যে অপশন তোমাকে একটা ছবি পাঠিয়েছি দেখো, যেখানে মাইকের মতো একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে দেখো তোমার যে একটা এরকম সিম্বল আছে, তো এরকম একটা সিম্বল আছে তোমার, তারপর এর উপরে কাটা আছে, তাই তো? ওইখানেই ক্লিক করো, ক্লিক করলে তুমি এবার কথা বলতে পারবে আমার সাথে, ক্লিক করো ওইখানে। হ্যাঁ, আবার এসেছিল, আবার চলে গেল। যাই হোক, পুরবি আই হোপ সো ইউ ক্যান অলসো টাইপ, ওইখানে টাইপ করারও আছে। হ্যাঁ, ওইখানে দেখো টাইপ করারও আছে, টাইপ করারও অপশন আছে, তুমি ওইখানে টাইপও করতে পারো। আমি কিন্তু কিছু প্রশ্ন করবো, আনসার দিতে হবে, ঠিক আছে? আনসার দিতে হবে কিন্তু। আচ্ছা, দেবাংশু, সেমি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইজেশন এন্ড দ্য এক্সক্রিশন। এই এক্সক্রিশন আর ইজেশনের ডিফারেন্সটা কি বলো তো দেবাংশু? স্যার, ইজেশন কি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে মানে? ডেফিনেটলি আমি এই চ্যাপ্টারটাই করছি, তাহলে তো তার মধ্যেই বলবে, তার মধ্যেই হ্যাঁ, বলবে। মানে এক্সক্রিশনের জন্য তো একটা আলাদা এক্সক্রিটারি সিস্টেম আছে, কিন্তু এই ইজেশনের মানে ইজেশনটা হচ্ছে ওই যেমন ডাইজেস্টিভ সিস্টেমের সময়ও তো একটা রিমুভাল হয়, সেই সেই জায়গাটা ইজেশনটা পড়ে। আলটিমেটলি তুমি বলছো দুটোর মধ্যেই রিমুভাল, বাট দেখো আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তোমার কনসেপ্ট এখনো কোথাও না কোথাও ল্যাকিং আছে। আই হোপ সো সুমিতা তুমিও বুঝতে পারছো যে দুটোই তো পড়েছিলাম রিমুভাল, কিন্তু কোথাও না কোথাও তোমার একটা কনসেপ্টে গিয়ে এখনো একটা মিসিং আছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, তাই তো সুমেধা? আমি ঠিক বলছি তো? হ্যাঁ। তো এই জন্যই তো দেখো এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। পুরোপুরি আই এম সেইং রাইট ফ্রম দ্য বিগিনিং, আজকে আমরা চ্যাপ্টার করছি ডাইজেশন অ্যাবজর্পশন, যেটা হিউম্যান ফিজিওলজি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে ইনজেশন, যেটা এটা দিয়ে জাস্ট চালু করলাম। দেবাংশু, তুমি বললে না আমাকে এক্সক্রিশন আর ইজেশনের ডিফারেন্স? দেবাংশু? স্যার, এক্সক্রিশন মানে খালি রিমুভাল অফ নাইট্রোজেনাস সাবস্টেন্স না, বা যে কোনো জিনিস রিমুভাল অফ কার্বন ডাই অক্সাইড হয়ে গেল বা ওয়েস্ট ফ্রম স্কিন যেটা আমরা বার করি, সেটা এক ধরনের এক্সক্রিশন। আর এজেশনে রিমুভাল অফ মানে যেটা ফুডটা যখন বেঁচে যায়, যেটা আনডাইজেস্টেড ফুড, সেটা যখন আমরা রিমুভ করি সেটাকে এজেশন বলে। ওকে, দেখো দেবাংশু ঠিকই বললো, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি এটা আমাদের বইতে লেখা থাকে, ঠিক আছে সুমেধা? কিন্তু অনেকবার কি হয় না পুরবী বা সুমেধা, তোমাদের বলে দিচ্ছি, বইতে অনেক কিছু লেখা থাকে, কিন্তু তাও হয়তো পরীক্ষার জন্য আমরা মুখস্থ করে নিলাম, গিয়ে খাতায় লিখে দিলাম, কিন্তু তাও কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। আই হোপ তো আমি কারেক্ট না সুমেধা, দেবাংশু? আমরা জাস্ট ওই পরীক্ষায় লেখার জন্য কিছুটা মুখস্থ করে নিলাম, গিয়ে খাতায় টুকে দিলাম, লিখে দিলাম, দ্যাটস অল, ডান, হয়ে গেছে। কিন্তু ওইটা যদি 1 বছর পর আমাদের চোখের সামনে আসে, তখন আমার কনসেপ্টটা ক্লিয়ার হয় না। তো দ্যাট ইজ দ্য প্রবলেম, যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়। লেট মি জাস্ট এক্সপ্লেইন ইউ দ্য কনসেপ্ট। দেখো, একটা একদম সিম্পল, আমি পাতি ল্যাঙ্গুয়েজেই পড়াই, এত বই টই ঢুকতে হবে না, একদম পাতি ল্যাঙ্গুয়েজ, এটা একদম সিম্পল কথা দেবাংশু। দেখো আমাদের বডিতে দুটো এক্সিট ওপেনিং আছে, একটা দিয়ে একদম সিম্পল পাতি ল্যাঙ্গুয়েজেই কথা বলছি। হ্যাঁ, একটা দিয়ে তুমি হিসু করো, দ্যাট উই ডু দ্য ইউরিনেশন, দেয়ার ইজ ওয়ান ওপেনিং, তাই তো দেবাংশু? এন্ড দেয়ার ইজ ওয়ান ওপেনিং থ্রু হুইচ উই ডু দ্য এক্সক্রিশন, বলছি ইজেশন, ওয়ের যেটা খাবার খাই, ঠিক আছে, যেটা মুখ দিয়ে খাবার খাচ্ছি, অ্যান্ড টু দ্য অ্যানাস ইট ইজ গোয়িং আউট, ঠিক আছে? নিশ্চয়ই দুটো আলাদা ওপেনিং আছে, তাই তো? ইন হিউম্যান বিইং আমাদের দুটো আলাদা ওপেনিং আছে, তাই তো সুমিতা? ফ্রম ওয়ান there is the urination opening, and from there one there is the removal of the fecal matter, ঠিক আছে? fecal matter। তো এই দুটো যেটা বলা হচ্ছে সুমেধা, যে এটাও তো ওইটা, এটা দে আর টু টোটালি ডিফারেন্ট সিস্টেম। আর একটা জিনিস আরো মনে রাখো, এই যে এক্সক্রিশন হয় না, আমাদের বডিতে যত মেটাবলিক অ্যাক্টিভিটি হয়, মেটাবলিক অ্যাক্টিভিটি বলতে গিয়ে কি পুরোবি? হ্যাঁ, আমাদের বডিতে যে তোমার রেসপিরেশন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, স্পেশালি আমরা যখন ইউরিন রিলিজ করি, ইউরিন যখন রিলিজ করি, কোন নাইট্রোজেনাস গ্যাস রিলিজ হয়? ইউরিয়া, ঠিক আছে? তো যেটা তুমি আমাকে বললে সুমেধা, যে এইখানে শুধু তোমার ফিল্টারেশন হচ্ছে না, ফিল্টারেশন শুধু হবে না, ব্লাডের ফিল্টারও হবে, প্লাস তার সাথে সাথে আমরা যখন ইউরিন করি, ইউরিনেশন করি, তখন কিন্তু এক্সপিরেশন হয়। তার ওপেনিং নিশ্চয়ই আমাদের বডিতে আলাদা আছে, তাই তো? এটা নট সুমেধা? আর এইখানে কি হয়, ইনজেকশন মানে মুখে দিয়ে তুমি খাবার খাচ্ছ, মুখ দিয়ে খাচ্ছ, তাই তো? মুখ দিয়েই তো খাও, না আর কোথাও দিয়ে? নাক দিয়ে তো খাও না সুমেধা, নাক দিয়ে খাও তুমি? না তো, মুখ দিয়েই তো খাও। তো মুখ দিয়ে যখন আমরা খাই, ইনজেকশন খাওয়ার জিনিসটাকে,
কিন্তু যে খাবারটা খাই সেটা কিন্তু খুব কমপ্লেক্স ফর্মে থাকে, ঠিক আছে, খুবই কমপ্লেক্স, মেবি দা পলিস্যাকারাইড ফর্মে থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, কমপ্লেক্স ফ্যাট থাকে, কমপ্লেক্স প্রোটিন থাকে। তাকে কি করতে হবে আমাকে? আমাকে ভাঙতে হবে। আচ্ছা, একটা সিম্পল কথা, সুমিতা, আমরা খাবার খাই কেন? ভাই, এনার্জি নেওয়ার জন্য। এনার্জি নেওয়ার জন্য। আর একটা আরো সিম্পল প্রশ্ন, পুরবি, আমরা যখন নিঃশ্বাস নিই, আমরা যখন গ্যাস নিচ্ছি, হ্যাঁ, কোন গ্যাসটা নিচ্ছি আমরা? কোন গ্যাসটাকে ইউজ করি আমরা, পুরবি? অক্সিজেন। অক্সিজেন। তো আমরা অক্সিজেনই নিই কেন? আমরা কার্বন ডাই অক্সাইড কেন নিই না? আমরা সালফার নিই না কেন? ওটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। কেন ক্ষতিকর? আর কেন অক্সিজেনটা আমাদের শরীরের জন্য লাভদায়ক? কেন? বলো সেবাংশু, বলো। স্যার আমাদের রেড ব্লাড সেলসটা কি বলে, রেড ব্লাড সেলসে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনটা অক্সিজেন ক্যারি করে। আর অক্সিজেন ক্যারি করে কেন? ও তো কার্বন ডাই অক্সাইডও ক্যারি করে। এইটা পড়োনি তুমি? একটা তো হয় হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অক্সিজেন, একটা কার্বিনো হিমোগ্লোবিন। ও তো অক্সিমো, হ্যাঁ স্যার। কার্বনও তো ক্যারি করতে পারে। তাহলে কেন কার্বন ক্যারি করে না, অক্সিজেন ক্যারি করে কেন? স্যার অক্সিজেন কি ব্রেকডাউন করতে? কি ব্রেকডাউন করে? অক্সিজেনকে ব্রেকডাউন করবো? অক্সিজেনকে কি আমি ব্রেকডাউন করবো? একটা জিনিস বলে দিচ্ছি পুরবি, দেবাংশু, দেখবে এই চ্যাপ্টার গুলো না খুব মজার। আর একটা চ্যাপ্টার কিন্তু আলাদা ভাবে পড়বো না আমরা, সবকটা একসাথে, ডাইজেশন, রেসপিরেশন, সার্কুলেশন, দেখবে সবকিছু ইন্টার রিলেটেড। দেবাংশু, একটা এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করি। দেবাংশু, সাপোজ ইউ আর ওয়াকিং অন দ্য রোড, ঠিক আছে, তুমি ওয়াক করছো রোডে, ঠিক আছে, ঠিক আছে, দে উইল বি আ রেসপিরেশন রেট। তোমার একটা সিম্পল একটা নর্মাল রেসপিরেশন রেট হবে, বাট সাপোজ ইফ ইউ স্টার্ট রানিং, তোমার রেসপিরেশন রেটটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? দেবাংশু, ইনক্রিজ হবে না স্যার ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে? ইনক্রিজ হবে কেন? ওয়াই? এই স্যার প্রশ্ন- এক সেকেন্ড স্যার, ব্রিদিংটা ইনক্রিজ হবে, রেসপিরেশনটা মানে যে ওখান থেকে যে এনার্জিটা হবে সেটা কম হবে, ব্রিদিংটা আমাদের বেশি হয়ে যাবে। হ্যাঁ, তো কেন? হাউ এনার্জি এন্ড রেসপিরেশন আর রিলেটেড? স্যার ব্রিদিং হচ্ছে বাস এয়ারে ইন অ্যান্ড আউট করা, আর রেসপিরেশন হচ্ছে মানে ওই এয়ার থেকে অক্সিজেনটাকে নিয়ে এনার্জি ব্রেকডাউন করে বডিকে সাপ্লাই দেওয়া। স্যার যখন আমরা দৌড়াবো তখন আমাদের মাসেলস এর আরো বেশি অক্সিজেন, আরো বেশি এনার্জি চাই, তো রেসপিরেশন প্রসেসটাকে আরো ফাস্ট হতে হবে, তার জন্য আমাদের অটোমেটিকলি ওই জন্য ব্রিদিং প্রসেসটা ফাস্ট হয়ে যায়। এইবার তোমরা কিছু কিছু কানেক্ট করতে পারছো। দেখো সুমেধা, আমার যে প্রশ্ন ছিল যে আমরা খাবার খাই কেন, ঠিক আছে, পুরবি এটা বলো তো কি? C6H12O6, এটা কি পুরবি বলো তো? হোয়াট ইট ইজ? এটা কি? গ্লুকোজ। 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 ভেরি গুড, এটা গ্লুকোজ। এই গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাই, তাই তো সুমিধা? কিন্তু এই গ্লুকোজ আমাকে এনার্জি দিত কখন? যখন এই গ্লুকোজটা ভাঙতো। তোমার যে প্রশ্ন যে অক্সিজেন আমাদের লাভদায়ক বা কার্বন আমাদের ক্ষতিকারক, না, দিস ইজ নট দ্য থিং। দিস অক্সিডেশন ইজ ডান অনলি উইথ দ্য হেল্প অফ অক্সিজেন। যদি অক্সিজেন থাকবে তবেই তুমি কিন্তু গ্লুকোজকে ভাঙতে পারবে। আর যখনই আমি গ্লুকোজকে ভাঙবো তখনই তো আমি এনার্জি পাবো। আর যেটা দেবাংশুকে জিজ্ঞেস করলাম, যখন তুমি রান করছো, খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছ, দেন তোমার রেসপিরেশন রেটটা ইনক্রিজ হয় কেন? যখন তুমি দৌড়াচ্ছ পুরো তোমার এনার্জি বেশি লাগবে, তাই তো? এনার্জি বেশি হ্যাঁ। আসবে কি করে? গ্লুকোজ দিয়ে আসবে, তাই তো? গ্লুকোজ দিয়ে আসবে। তো গ্লুকোজ ভাঙবে কি করে? তোমার অক্সিজেনের জন্য। তো অক্সিজেন কি করে আসবে? যখন তুমি রেসপিরেশন রেটটা বাড়াবে তাহলে তুমি বেশি অক্সিজেন পাচ্ছ, আর যখনই বেশি অক্সিজেন পাবে তখনই তুমি বেশি এনার্জি পাবে। সেজন্য দেখো না, মাঝে মাঝে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে সুবিধা, যে ইনস্ট্যান্ট এনার্জির জন্য গ্লুকন ডি খাও, বলা হয় তো, তাই তো সুমিরা? এই নিউজ গুলো দেখো না, তো কেন বলা হয় আমি ইনস্ট্যান্ট এনার্জির জন্য গ্লুকোজ খাবো কেন? একটা জিনিস বলে দিচ্ছি পুরোপি, যখন যদি আমি এখন খাবার খাবো, ধরে নাও কথার কথা, এখন আমি রুটি খেলাম, ভাত খেলাম, বা মাংস খেলাম, মাছ খেলাম, যাই খেলাম, ওইখান থেকে এনার্জি আসতে কিন্তু অনেকটা টাইম লাগবে। কি করে? দেখো, আমি সবচেয়ে আগে খেয়েছি, ওটাকে দিয়ে ভাঙবো, ভাঙা হবে, অনেকটা টাইম লাগবে ভাঙতে, ঠিক আছে, ভাঙবো আমার পেটের ভিতরে বা বডির ভিতরে ভাঙবো। ভাঙার পর ওইখান থেকে যেটা কাজের জিনিস, এটা কাজের জিনিস আছে দেবাংশু, সেটা আমি টানবো, আমি অ্যাবজর্ব করছি। কিভাবে অ্যাবজর্ব করতে আমি বোঝাবো, জাস্ট কনসেপ্টটা পুরোপুরি বুঝে নয় চ্যাপ্টারে কি হবে।
আগে খাবো, তারপর ভাঙবো, তারপর অ্যাবজর্ব করবো। কিন্তু অ্যাবজর্ব কোথায় হয় আমার বডিতে? পেট বা আমার ইন্টেস্টাইন আছে সেখানে অ্যাবজর্ব করবো। কিন্তু আমি স্টোর করি কোথায় জানো? আমার বডির স্টোর হাউস কি আমার বডিতে কোথায়? পাকস হ্যাঁ বলো। পাকস্থলী। পাকস্থলী লিভার। হ্যাঁ আমি বাংলা একটু কাঁচা, ইট ইজ লিভার, ইয়েস। এটা আমরা কিন্তু না, পাকস্থলী না, আমরা লিভার বলতে পারো বা মাসাল বলতে পারো। তুমি বেশি যদি খাবার খাও দেবাংশ কি হয়? উই গেট গুড মাসাল, আমাদের মাসালটা বেশি হয়ে যায়, তাই তো? ইজ ইট নট? তো আমাদের যে এক্সট্রা মাসাল গুলো যেটা হচ্ছে, দ্যাট ইজ অ্যাবজর্ব, ওইখানে গিয়ে সরি সরি অ্যাবজর্ব, ওইটা গিয়ে অ্যাসিমিলেট হয়ে এখানে চলে যাবে। অ্যাসিমিলেশন মানে তোমার যেখান থেকে তুমি অ্যাবজর্ব করেছো ওইখানে গিয়ে তুমি স্টোর হাউস করে দেবে। আর একটা জিনিস আরো, সুমেধা, এই যে সার্কুলেশন হচ্ছে, এই যে ট্রান্সফার হচ্ছে, কে করবে? নিশ্চয়ই ব্লাড করবে, তাই তো? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে কে যায় আমাদের বডিতে? ব্লাড, এসেছে নট? তো দেখতে পাচ্ছ একটা চ্যাপ্টারে কিন্তু কিছুটা ডাইজেশনেরও কনসেপ্ট আছে, রেসপিরেশনেরও কনসেপ্ট আছে, আর কিছুটা এরও কনসেপ্ট আছে। ঠিক আছে, তো আমি কাজের জিনিসটা নিয়ে নিলাম, আর বাকি যে খারাপ জিনিস যেটা আমার এই সিস্টেম দিয়ে আসলো সেটাকে আমি ইজেক্ট করে দিলাম। তো দিস ইজ ইজেকশন, ডোন্ট কনফিউজ সুমেধা, একদম সিম্পল পাতি ল্যাঙ্গুয়েজে কি মনে রাখবে? ইজেকশন হলো পটি করা, আর এটা হলো ইউরিনেশন করা, একদম পাতি ল্যাঙ্গুয়েজ। তোমাকে নিতে কেউ ডেফিনেশন জিজ্ঞেস করবে না। পাতি জিনিস কি মাথায় রাখবে, আই হোপ সো, এর থেকে সোজাভাবে কেউ তোমাদের বোঝাতে পারবে না। ঠিক আছে, ইজেকশন হলো কিছু না, কি পটি যখন তুমি করতে যাবে যে দিস ইজ ইজেকশন, এন্ড দেন ইউ গো ফর দ্য ইউরিনেশন, ইট ইজ এক্সক্রিশন। এখানে কি হবে? যেটা খাবার বাকি ছিল, যেটা খাবার থেকে আমি এনার্জি নিতে পারলাম না, ওইটা হলো এটা। আর এটা হলো আমার বডির মেটাবলিক অ্যাক্টিভিটি। মেটাবলিক অ্যাক্টিভিটি বলতে গেলে যত যে কোনো সেলের রেসপিরেশন হচ্ছে, কিছুটা ওয়েস্ট তৈরি হবে, সেটা এখানে চলে যাবে। তো আই হোপ সো ইটস ক্লিয়ার। তাহলে কি, সকালে খেলাম, ঠিক আছে, তারপর ভাঙলাম, তারপর এখান থেকে অ্যাবজর্ব করলাম, অ্যাসিমিলেট করলাম, ইজেকশন করলাম, তারপর গিয়ে ফ্লাশ করে দিলাম, তাই তো? ফ্লাশ করলে এই চ্যাপ্টারটা শেষ। তো এটা কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? আমি কি কি পড়বো এই চ্যাপ্টারে? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? যে আমি পড়বো যে সকাল থেকে রাত অব্দি আমি যে খাবার খাচ্ছি, আমার খাবারের সাথে কি হচ্ছে। ঠিক আছে, তো একটা জিনিস, আমি খাবার খাই কোথায় থেকে? তুমিরা মুখ থেকে ধরে নাও, এটা তোমার মাউথ। মাউথ ধরে নাও, মাউথ থেকে খাবার খেলাম। মাউথ থেকে একটা ছোট এখানে পার্ট আছে, which is common for both your respiration and your digestion, এইদিকে গলা, যেটাকে আমরা কি বলি? ফ্যারিংস। কি বলবো? ফ্যারিংস। ঠিক আছে, বলবো তো ফ্যারিংস। ফ্যারিংস এর পর ওইটা ফুড পাইপে চলে আসবে। এই ফুড পাইপ থেকে কি বলবো? ডায়াগ্রাম বানিয়ে নাও, ওরিসোফেগাস। ভেরি গুড। ওরিসোফেগাস এর পর কি আসবে? এখানে একটা কি আসবে? এটাকে কি বলবো? ভেরি গুড, বাচ্চা লোক খুব ভালো বলছো, স্টমাক। চলো, স্টমাকের পর কি আসবে? এখানে অনেকগুলো লিভার। স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, দিস ইজ নট দ্য পার্ট অফ, ধরে নাও এটা ইন্টেস্টাইন। একটা স্মল থাকে, একটা লার্জ থাকে, আমি ডায়াগ্রামে খুব কাঁচা, তাও আমি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো লার্জ ইন্টেস্টাইন, আর ভিতরে হলো স্মল ইন্টেস্টাইন। একটা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, আর এখানে লাস্টে চলে আসবে অ্যানাস। তো এটা মোটামুটি একটা ডায়াগ্রাম। আমার খাবার মুখ দিয়ে ঢুকবে আর অ্যানাস দিয়ে বেরিয়ে যাবে। তো রিমেম্বার দ্যাট অ্যানাস ইজ দ্য ওপেনিং ফর দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তো বলো তো, এক্সক্রিটরি সিস্টেমে যে ওপেনিং হয় বা যে পাথ হয়, লাস্ট পার্টটাকে কি বলবো আমরা? ইউরেথ্রা। এটা আমরা কিন্তু এক্সক্রিশনে পড়বো, এই পোর্শনে কিন্তু পড়বো না। ঠিক আছে, তো মোটামুটি এই ডায়াগ্রামটা বানানো হয়ে গেছে পুরোপুরি। সুমেধা, দেবাংশু, এই ডায়াগ্রাম বেস পোর্শন কিন্তু আসবে, আসবে। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে, যাদের কাছে যে বই থাকুক না কেন, তোমাদের বইতে দেখবে কি আছে না, পুরোপুরি সবকিছু একসাথে দিয়ে দিয়েছে। মানে একটা পার্ট তুলবে, ওইখানে বলবে যে ওইখানে কি ডাইজেস্টিভ সিস্টেম আছে, ওইখানে বলবে কি ফাংশন। আমি কিন্তু আলাদা আলাদা পড়াই, আমি আমার পড়ানোর স্টাইলটা আলাদা। আমি কিভাবে পড়াবো সুবিধা? সবচেয়ে আগে আমি তোমাকে রাস্তাগুলো নিয়ে কাজ কর্ম জানাবো, যে কোথায় থেকে কোথায় রাস্তা, মানে কোথায় দিয়ে স্টার্ট করবো আর কোথায় এন্ড করবো, সবচেয়ে আগে রাস্তা জানাবো, রাস্তা জানিয়ে দেবো। তারপর আবার এই রাস্তাগুলো ধরবো, যে এখানে কোন কোন এনজাইম আছে বা কোন কোন জুস বেরোচ্ছে, কোন কোন এনজাইম বেরোচ্ছে, ওইটা পড়াবো। আবার নেক্সট টাইম আবার বলবো যে কিভাবে ডাইজেশন হচ্ছে। আমার পড়ানোর স্টাইল কিন্তু দেখবে অনেকটা আলাদা এই চ্যাপ্টারের। ঠিক আছে, তো এটা ডায়াগ্রাম হয়ে গেছে। তো এবার যদি আমি নেক্সট হেডিংটা দিই, ওই যে রাস্তা নিয়ে কথা বলছিলাম,
এই যে রাস্তা, এই রাস্তাকে আমরা বলি কি, লিখে নাও, এলিমেন্টারি ক্যানাল। কি বলবো? এলিমেন্টারি ক্যানাল। তো যদি এক এক করে লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখবো? প্রথম রাস্তার পার্ট কি ছিল বলতো সুমেধা, দেবাংশু, পুরবী? সবচেয়ে প্রথম পার্ট যে ছিল তাকে আমি কি বলছিলাম? মাউথ বলছিলাম। মাউথকে আমি আরেকটা আরো নাম দিয়ে ডাকবো কি? বাক্কাল ক্যাভিটি। ঠিক আছে। 2 নম্বর, মাউথের পর কি বলেছিলাম, কি আসছিল? প্যারিংস আসছিল, তাই তো? এখানে চাইলে লিখে নিতে পারো কমন প্যাসেজ। কমন প্যাসেজ, ঠিক আছে, এইটা কমন প্যাসেজ, ঠিক আছে। এই কমন প্যাসেজ কিসের জন্য? এখানে তোমার ফুডও যাবে আর তোমার উইন্ড পাইপও যাবে। কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড উইন্ড পাইপ। এখান থেকে ফুড পাইপও যাবে আশেপাশে, উইন্ড পাইপও যাবে। 3 নম্বরে চলে আসবো। 3 নম্বরে কি ছিল? ওইসোফেগাস। ওইসোফেগাস, তাই তো। 4 নম্বরে কি ছিল? লিখে নাও সবাই। 4 নম্বরে ছিল স্টামাক। 5 নম্বরে কি ছিল দেখো? 5 নম্বরে ছিল স্মল ইন্টেস্টাইন। একটা জিনিস এখানে বলবো, যে স্মল ইন্টেস্টাইন ছিল কিন্তু এটা আবার 3টে ভাগে ভাগ আছে। স্মল ইন্টেস্টাইনের 3টে ভাগ আছে, লিখে নাও। আমি এখানে লিখে দিচ্ছি, স্মল ইন্টেস্টাইনের যে ভাগ আছে, ডিওডেনাম। ডিওডেনাম। আমি নোটটা কিন্তু পাঠিয়ে দেবো, আপাতত লিখে নাও। 2 নম্বর জেজুনাম। জেজুনাম। 3 নম্বর ইলিয়াম। ILEUM। এটা কিন্তু কার পার্ট? স্মল ইন্টেস্টাইন, আবার 3 ভাগে ভাগ আছে, যেটা আমি লিখে দিলাম, ঠিক আছে। তারপর 6 নম্বরে চলে যাবো, স্মল ইন্টেস্টাইনের পর লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন, এরও কিন্তু আবার 3টে ভাগ আছে, ঠিক আছে পুরবী, এরও আবার 3টে ভাগ আছে। এটা হয়ে গেল সেইকাম। বি নম্বরে চলে যাও কোলন, COLON, কোলন। আর সিতে চলে যাও রেক্টাম, ঠিক আছে। এইদিকে 7 নম্বরে চলে আসো অ্যানাস। ANUS। ঠিক আছে, তাড়াতাড়ি লিখে নাও নোটটা। তাড়াতাড়ি নোটটা লিখে নাও, একদম ফটাফট নোট লিখে নাও। আমি আজকে কিন্তু নিটের অনেকগুলো প্রশ্ন করাবো, ঠিক আছে পুরবী? কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করবে। দেবাংশু কোনো? স্যার স্মল ইন্টেস্টাইনের সেকেন্ড পার্টটা কি? জেজুনাম। JEJUNUM। জেজুনাম। JEJUNUM, জেজুনাম। আর সি হলো ইলিয়াম। ILEUM, ইলিয়াম, ঠিক আছে। লার্জ ইন্টেস্টাইনের সেইকাম, কোলন আর রেক্টাম। সেইকাম, কোলন আর রেক্টাম। ক্লিয়ার পুরবী? দেবাংশু ঠিক আছে, লিখে নাও। তারপর আমি এবার আমি কি করবো সুমেধা, যে 7টা জিনিস লিখলাম তো, মোটামুটি রাস্তা তুমি এবার ক্লিয়ার, যে আমি কোথায় থেকে খাবো আর কোথায় থেকে বেরোবে, রাস্তা মোটামুটি ক্লিয়ার। এবার কি করবো, এক একটা পার্ট ধরবো। এবার এবার এক একটা পার্ট ধরে ধরে আমি তার ডিটেলস স্টাডি করবো। যে মাউথ, মাউথ দেখতে কিরকম, মাউথে কি আছে, মাউথের কি কাজ, মাউথ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সিমিলারলি ফ্যারিংস ধরবো, ইসোফেগাস ধরবো, এক একটা ধরে ধরে এবার আমরা যাব। ঠিক আছে পুরবী, লেখা হয়ে গেছে পুরো? পুরবী লেখা হয়েছে এটা? হ্যাঁ। আমি রাব করছি, তাহলে আমি এইবার নেক্সট হেডিং কি দেবো? এলিমেন্টারি ক্যানাল দিয়ে তো পুরো লিখে নিলাম। এবার আমার হেডিং হবে কি? এবার আমার হেডিং হবে মাউথ। এবার মাউথ নিয়ে আমি পড়াশোনা করবো। কি করবো এবার? মাউথ নিয়ে পড়াশোনা করবো। দেখো মাউথে আমি কি কি ক্যারেক্টারিস্টিক এক এক করে লিখবো। এবার জাস্ট তুমি নিজে ইমাজিন করো তোমার মাউথে কি কি আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, মাউথে 2টো জ আছে, তাই তো? একটা আপার, একটা লোয়ার, তাই তো সুমেধা? একটা কি লিখবো? আপার জ আছে। আর কি লিখবো? একটা লোয়ার জ আছে। কিন্তু আমরা বায়োলজিক্যালি আপার জকে কি বলি? আপার জকে বলি ম্যাক্সিলা। আর লোয়ার জকে কি বলি? ম্যান্ডিবল। নিশ্চয়ই নাম শুনেছ, লিখে নাও, এখান থেকে প্রশ্ন আসবে না। আর যে রুফ হয়, রুফ মানে ছাদ। কিসের ছাদ? তোমার মুখের ছাদ। এই যে তোমার উপর যাওয়ার উপরে, যেটা তুমি জিভ দিয়ে উপরে টাচ করো, তো একবার দেখো তো, জিভ দিয়ে উপরে টাচ করতে পারছো তো? এই যে পোর্শনটা তুমি টাচ করতে পারছো জিভ দিয়ে উপরের পোর্শন, সেটাকে বলা হয় কি? প্যালেট। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে এখান থেকে।
ফিঙ্গার লাইক প্রজেকশন। তুমি নিশ্চয়ই অনেকবার বা কোনোদিন নিশ্চয়ই দেখেছো আয়নার সামনে কোনোদিন নিজের মুখটা পুরো বড় করে খুলে দেখেছো? দেখেছো একটা মাঝখানে কিরকম একটা ঘন্টার মতো ঝুলতে থাকে, দেখেছো তুমি এটা? হ্যাঁ দেবাংশু, দেখেছো একটা ফিঙ্গারের মতো? পুরবি কোনোদিন কি দেখেছো আয়নার সামনে হ্যাঁ স্যার। হ্যাঁ দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটাকে কি বলা হয়, এখান থেকে প্রশ্ন আসবে যে ফিঙ্গার লাইক প্রজেকশন যেটা আছে এটা নিটের কিন্তু প্রশ্ন। আমি নিট নিয়ে কিন্তু এক্সপ্লেন করছি। ওটাকে বলা হয় উভুলা, ইউভিউএ, উভুলা। আর এটাকে আরো একটা নাম দিয়ে বলা হয় ভেলাম প্যালাটি, ভেলাম প্যালাটি। ঠিক আছে, আর একটা আছে, আর একটা দিয়ে যেখান থেকে এইখান থেকে প্রশ্ন আসবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, এইটা আর এটা লাস্ট দুটো। টাং ইজ কানেক্টেড, যেটা তোমার জিভ আছে, জিভটাকে যদি তুমি একটু উপরে করো, উপর দিকে টান মারো, দেখো নিচে ও কানেক্ট আছে, জিভ তোমার নিচের দিকে কানেক্টেড আছে, তো তোমার লোয়ার জর সাথে কানেক্টেড আছে। এটা কি দিয়ে কানেক্টেড? এটা কানেক্টেড আছে ফ্রেনুলাম দিয়ে, ফ্রেনুলাম। তো এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ফ্রেনুলাম দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, উভুলা বা ভেলাম প্যালাটি দিয়ে প্রশ্ন আসতে পারে। পুরোবি এর কোনো বাংলা নাম নেই, এটা আমরা এই নাম দিয়েই কিন্তু মুখস্থ করব। কি নাম? ফিঙ্গার লাইক প্রজেকশন, যে একটা আঙুলের মতো ঝুলছে তোমার গলার ভিতরে, তাকে আমরা বলি কি? উভুলা। আর টাং যেটা কানেক্টেড আছে ফ্রেনুলাম। এইটা কিন্তু তুমি নিটে সরি বোর্ডে পড়বে না, ঠিক আছে? বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? কিন্তু এখান থেকে নিটে প্রশ্ন আসে, সেই জন্য এই দুটো পয়েন্ট কিন্তু লিখতে হবে দেবাংশু, ঠিক আছে? এই চ্যাপ্টার গুলো যেটা পড়াবো দেখবে নিট আর তোমার বোর্ডে অনেক তফাৎ যাবে, ঠিক আছে? কারণ বোর্ডে এত টাফ টাফ প্রশ্ন থাকে না, ঠিক আছে? তো এই দুটো ইম্পর্টেন্ট পোর্শনটা লেখা হয়ে গেছে। তো মাউথের ভিতরে তো এটা পার্ট গুলো লিখলাম, ঠিক আছে? আর কি আছে মাউথের ভিতরে? তোমার মুখের ভিতরে কি আছে আর বল, রাব করে দিচ্ছি। হ্যাঁ তুমি এটা পুরোবি রাব করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা বলো, তোমার মুখের ভিতরে তো আর কি আছে? আর কি আছে তোমার মুখের ভিতরে? টিথ। ভেরি গুড, টিথ। ঠিক আছে, কি কি টিথ আছে? ইনসিজার আছে তো, আর ক্যানাইন, ভেরি গুড। আর মোলার, প্রিমোলার। আগে প্রিমোলার হয়, আগে প্রিমোলার তারপর মোলার। এটা কেন এরকম বললাম মনে রাখতে, there is a reason for that one, ঠিক আছে? আগে প্রিমোলার লিখবে তারপর মোলার লিখবে, আগে মোলার লিখবে না, ঠিক আছে? কারণ এটা একটা ফর্মুলা আছে। আচ্ছা বলো তো, অ্যাডাল্ট হিউম্যান বিং যারা যদি অ্যাডাল্ট হয় তাদের কটা টিথ থাকে টোটাল? অ্যাডাল্ট 32। 32। তোমার কটা আছে? তোমার নিশ্চয়ই 32 নেই। তোমার 32 তোমার 32 হয়ে না, গেছে? আমার 28। তোমার 32 হবেই না, কি করে হবে? হবেই না, তোমার 28 হবে, তাই তো পুরোবি এবং 28। তোমাদের 28 হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ তোমাদের লাস্ট টিথ এখনো, চারটে টিথ এখনো তোমাদের আসেনি, তোমরা বাচ্চা এখনো, ছোট ছোট বাচ্চা হলো তো, তোমাদের এখনো টিথ গুলো আসেনি। ওই টিথকে অ্যাকচুয়ালি আমরা উইজডম টিথও বলি। উইজডম টিথ মানে ম্যাচিউরিটি। তো তোমরা এখনো নট ম্যাচিওর, দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ দ্য উইজডম টিথ, এখনো আসেনি। কিন্তু যদি আমি অ্যাডাল্ট দিয়ে বলি তাহলে তাদের কটা টিথ হবে? লিখে নাও, 32। ফর্মুলা হয় 2 1 2 3, এইভাবে একটা ফর্মুলা লিখে। এই যে ডেন্টাল ফর্মুলা, আমি ডিএফ লিখে দিচ্ছি, ডেন্টাল ফর্মুলা মানে ডেন্টাল ফর্মুলা, এটাকে লেখা হয় 2 1 2 3, এইভাবে বাই 2 1 2 3। দেখো উপরে 8টা আসছে, মানে এটা কি শো করা হচ্ছে? এটা শোয়িং দা 1/2, মানে হাফ, এই দিক দিয়ে হাফ দেখানো হচ্ছে। উপরের একটা পোর্শন, নিচের একটা পোর্শন, বুঝলে? মানে এটা হলো উপরের পোর্শন, এটা হলো নিচের পোর্শন, এটা কিন্তু হাফ আছে। এটাকে যদি ইনটু 2 করো, তারপর দেখো তোমার আসবে কত? 32। তারপর কত আসবে? 32। কোশ্চেন এইখান থেকে বোর্ডেও আসবে, নিচেও আসবে, রাইট দ্য ডেন্টাল ফর্মুলা। আচ্ছা ক্লাস যদি ডিসকানেক্ট হয় আবার ইমিডিয়েটলি রিকানেক্ট করবে, ঠিক আছে? আবার রিকানেক্ট করবে, ঠিক আছে? আবার রিকানেক্ট করবে। আবার রিপিটিং দ্য থিং, ডেন্টাল ফর্মুলা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমি ডেফিনেশনে যাচ্ছি না, বিকজ লেট মি জাস্ট ক্লিয়ার ইউ এভরিথিং। পুরবি যেটা তুমি প্রথম ক্লাসে এসছো, আজকে আমাদের এটা হলো নিড বেসড ক্লাস।
আমরা থিওরিতে বেশি ফোকাস না করে আমরা কিন্তু নিটের প্রশ্নতে ফোকাস করি। আর আমাদের থিওরি ক্লাস যেটা হয় মঙ্গলবার হয়, যদি ইন্টারেস্টেড থাকো মঙ্গলবারেও ক্লাসে ঢুকবে। ওইখানে আমরা থিওরি বেসড ক্লাসগুলো করাই, যেখানে থিওরি লিখতে হয় অনেক, মানে বোর্ডের মতো প্রশ্ন আনসার ওইগুলো লিখতে হয় এক্সপ্লেন করে। আর এখানে আমরা নিটে ফোকাস করি যে কি ধরনের প্রশ্ন আসে নিটে। ঠিক আছে, এখানে অনেক এই টিথের উপরে অনেকটা প্রশ্ন আসতে পারে। ইনসিজার দুটো আছে, ইনসিজারের কাজ কি বলতো? হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ ইনসিজার? ইনসিজারের কাজ কি সুমেধা? আমি যেটা বলছিলাম ইনসিজার will help in cutting, canine will help in tearing, premolar molar will help in the grinding and গ্রাইন্ডিং এন্ড ক্রাশিং। এটা সিম্পল জিনিস, তোমরা সবাই জানো। ঠিক আছে, এইটা হলো অ্যাডাল্ট। কিন্তু একটা জিনিস কি জানো, একটা জিনিস কি তোমরা জানো, যখন তোমরা বাচ্চা ছিলে তখনও কিন্তু তোমাদের টিথ এসছিল, তখনই কিন্তু তোমাদের টিথ এসছিল, তখনও তোমাদের টিথ এসছিল। হ্যাঁ, যেটা কি তোমরা জানো, যেটাকে বলা হয় কি? মিল্ক টিথ। ভেরি গুড, মিল্ক টিথ। আমি ডেফিনেশনে যাচ্ছি না, ডেফিনেশন আমি সব মঙ্গলবার লেখাবো, আজকে জাস্ট আমি কামিং টু দা পয়েন্ট। ওই মিল্ক টিথ কটা হয় জানো? মিল্ক টিথ, হাউ মেনি মিল্ক টিথ আর দেয়ার? ক্যান এনিওয়ান সে মি? পুরবি? 4 ঠিক, শুধু 4টেই টিথ থাকে তোমার? বাচ্চাদের টাইমে তোমার শুধু 4টেই টিথ এসেছিল? হয় না, বাচ্চাদের তো পুরো টিথ আসলো, ধরে না পুরবি ছোট বাচ্চা মেয়ের মতো, তো তার অনেকগুলো টিথ এসেছিল, তারপর এক এক করে সব পড়ে গেল, আবার নতুন করে টিথ আসলো, শুধু 4টে। 28টাই হবে তাহলে? না, 28 হয় না, ওইটা হয় 20। সো দে আর 20 মিনিট, রাইট? এইটা সব কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখান থেকে নিতে কিন্তু প্রশ্ন আসবে, আমি এক্ষুনি প্রশ্ন করাবো। আর আমি তোমাকে যেটা বললাম সুমেধা, যে এই প্যাটার্নটা মনে রাখবে কেন, এই প্যাটার্নটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ফর্মুলা। মিল্ক টিথের ফর্মুলা লিখো 2102 বাই 2102। তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি একটা জিনিস ক্লিয়ার বলতো, বাচ্চাদের ক্ষেত্রে তাহলে কোন টিথ অ্যাবসেন্ট থাকে? কোন টিথটা অ্যাবসেন্ট তাহলে বাচ্চাদের ক্ষেত্রে? প্রিমোলার। ভেরি গুড, প্রিমোলার টিথটা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। তাহলে এটা ভাবো না যে তাদের মাঝখানে টিথটা অ্যাবসেন্ট থাকে, তাদের মাঝখানে না, যখন বাচ্চা হয় তো তাদের টিথ গুলো কিন্তু একসাথে থাকে, যখন তুমি ডেভেলপ করবে এই জিনিসটা একটু ফাঁক হয়ে যায়, আর তখনই তার মাঝখানে প্রিমোলার গুলো ঢুকে যায়। কারণ বাচ্চাদের মুখ তো ছোট হয় না, যখন ওরা বড় হয় তাদের এই এক্সপ্যানশনটা, জয়ের এক্সপ্যানশনটা হয়, আর তখনই মাঝখানে প্রিমোলার ঢুকে যায়। ঠিক আছে দেবাংশু, এই যে ক্যারেক্টারিস্টিক গুলো তুমি দেখতে পারলে যে কি মানুষের কত রকমের টিথ, 1 2 3 4, 4 রকমের। মানুষের লাইফে টিথ কতবার আসলো? 2বার আসলো। একবার মিল্ক টিথ আসলো, সব ভেঙে গেছে, আবার কি আসলো? পার্মানেন্ট টিথ। কিন্তু এইবার পুরবি সুমেধা মারপিট করবি না স্কুলে গিয়ে, মারপিট করলে তোর যদি দাঁত এইবার ভেঙে যায়, এইবার কিন্তু আর দাঁত আসবে না, তাই তো পুরবি? তাহলে পুরবি দাঁত ছাড়াই থাকবে, তখন তুই হাসতেও পারবি না। ঠিক বললাম তো সুমেধা? হ্যাঁ, তুই স্কুলে গিয়ে মারপিট করিস সুমেধা? কি করিস না? হ্যাঁ, বন্ধুদের সাথে মারপিট করিস দেবাংশু? হ্যাঁ পুরবি, তুই করিস মারপিট স্কুলে গিয়ে? কে করে মারপিট? এই আগে করতাম কি দেবাংশু কি বললো? স্যার, আগে করতাম, আগে করতে, এখন ফার্স্ট সেকেন্ড না, ফার্স্ট সেকেন্ড ক্লাস পর্যন্ত, তারপর ছেড়ে দিচ্ছি। যা ঝামেলা করে কি হবে, তাই তো? আর সেই জন্য এইবার দাঁত কিন্তু ভাঙলে, এটা খুব ইম্পর্টেন্ট, না দাঁত ভাঙলে কিন্তু আসবে না। এই জন্য দেখ একটা খুব ইম্পর্টেন্ট, এটা রাব করে দেবো, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ দেখ, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে তোদের বোঝাই, মানুষের অনেক রকমের টিথ আছে, সেই জন্য মানুষের টিথের যে ক্যারেক্টার হলো তাকে বলা হয় হেটারোডন। এবার যারা আমার স্টুডেন্ট তারা জানে আমি কি বলি সবসময়, লার্ন টু দা ওয়ার্ড। এবার দেখতে পাচ্ছ হেটেরো মানে কি? হেটেরো মানে কি সুমেধা? আমি পড়িয়েছি ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে এইখান থেকে একটা ক্যারেক্টারিস্টিক পেয়ে গেছো, কি লিখতে পারো? মানুষের টিথ হলো কি? হেটারোডন্ট, মানে অনেক রকমের টিথ আছে। আর যদি কারো এক্স্যাক্টলি সেম রকমের টিথ হয় তাহলে আমি কি লিখবো? যদি কোনো অ্যানিমালের সবকটা টিথ এক রকমেরই হয় তাহলে হোমোটিথ, হোমোডন। ভেরি গুড। এবার মজা লাগছে তো পরে? কিভাবে তুমি পড়াশোনা না করে, না জেনেও তুমি আনসার লিখতে পারছো, বুঝতে পারছো? ভাই আই অলওয়েজ সে লার্ন টু দ্য ওয়ার্ড। বুঝতে পারলে? আরেকটা জিনিস বলবো,
মানুষের টিথ কবার এসেছিল? কবার এসেছিল? একবার না দুবার? দুবার। তাহলে দুবার এসেছিল, আমি কি লিখবো? ডাইফায়োডন। কেন ডাইফায়োডন পুরবি? ডাই মানে দুবার এসেছিল, বুঝতে পারছো? টু আর যদি কারো একবার আসবে তাহলে আমি কি বলবো? যদি কারো একবার আসে কি বলবো বলতো সুমেধা, বলতো দেবাংশু, বলতো। মনোফায়োডন। ভেরি গুড। তিনবার আসলে? স্যার ট্রাইফায়োডন। ট্রাইফায়োডন অনেকবার আসলে? অনেকবার আসলে? পলিফায়োডন। পারফেক্ট, আই লাভ ইট, খুব ভালো লাগছে আমার। ঠিক আছে, এবার বুঝতে পারছো ক্লাসের কি মজা আমার? তুমি না জেনেই কিন্তু অনেকগুলো টার্মিনোলজি না লিখেই শিখে গেছো। দিস ইজ দ্য ওয়ে ইউ শুড আন্ডারস্ট্যান্ড। আর একটা তোমার নতুন টার্মিনোলজি শেখাবো, একটা হলো কি থেকোডন। এটা আমি পড়াইনি, এখন পড়িয়ে দিচ্ছি। থেকোডন আমার যে টিথ আছে, ধরে নাও কিভাবে থাকে আমাদের টিথ, নিশ্চয়ই তুমি দেখেছো দুদিকে একটু গাম থাকে। গাম মানে কি? মাসুড়া। মাসুড়া বলো, আমরা হিন্দিতে, বাংলায় কি বলা হয় এটা গাম গুলোকে? বাংলায় কি বলি দেবাংশ? মাড়ি। মাড়ি। এই দুটো মাড়ির ভিতরে কিন্তু দাঁত পুরো ভিতরে ঢুকে আছে, তাই তো? তার নিচে অনেকটা রুট আছে। এইরকম টিথকে বলা হয় যখন দুদিক দিয়ে মাড়ি থাকবে। তাহলে ইংলিশে যদি লিখতে হয়, আমি নেক্সট দিন লিখিয়ে দেবো। কি লিখবো? যে when the teeth is covered by gum on both the sides। আমি নেক্সট দিন লেখাবো, আজকে লেখার দরকার নেই। এরকম হলো থিকোডন। অনেকটা কার্টুনে হয়তো তোমরা দেখেছো, কার্টুনে দেখেছো এই একটা রকমের টিথ যেটাকে বলা হয় অ্যাক্রোডন। অ্যাক্রোডন কি রকম? এই মাড়ি থাকবে, তার উপরে জাস্ট দাঁত যদি বসিয়ে দাও, হয় না? কার্টুনে দেখছো না টম এন্ড জেরিতে এরকম টম মারতো, একটা ঘুষি মারতো, পর 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 করে সব দাঁত ভেঙে যেত। হ্যাঁ, তো ওইটাই হলো একটা, কিছু কিছু অ্যানিমাল হয় যাদের এরকম টিথ হয়, যেটাকে বলা হয় অ্যাক্রোডন। ঠিক আছে, অ্যাক্রোডন। অ্যাক্রোডন অনেকটা তোমার পাওয়া হয় তোমার ফিশের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে কিন্তু অনেকটা অ্যাক্রোডনের টিথ পাওয়া হয়। মানে কোনো দিক দিয়ে প্রোটেকশন নেই। ঠিক আছে। আর একটা হয়, এখানে লিখে দিচ্ছি প্লিউরোডন্ট, এখানে লিখে নাও। এটা কিন্তু তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু নিটের জন্য ইম্পর্টেন্ট। মানে একদিকে গাম থাকবে, মানে আর দাঁত থাকবে, মানে একদিক দিয়ে তুমি সাপোর্ট করে রেখেছো। বুঝতে পারছো পুরোপুরি? একদিক দিয়ে সাপোর্ট করেছি, একদিক দিয়ে সাপোর্ট নেই। এটা বেসিক্যালি তোমার পাওয়া যায় ক্রোকোডাইলের ক্ষেত্রে। ক্রোকোডাইলের ক্ষেত্রে তোমার পিউরোডন টিথ পাওয়া হয়। কিন্তু আমি কি নিয়ে পড়ছি? আমি মানুষ নিয়ে পড়ছি, তাহলে আমি মানুষের মনে রাখবো। আর এটা তাও লিখে নেবো, যদি কোনো জায়গায় দরকার পড়ে তাহলে লিখে নেবো। ঠিক আছে, এই টিথ ক্লিয়ার হয়েছে? টিথ কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি রাব করে দিচ্ছি এটা। আর একটা জিনিস, স্পেশালি একটা ওয়ার্ড আছে, এটা তোমাদের বোর্ডের জন্য না, আবার নিটের জন্য ইম্পর্টেন্ট, বাট হয়তো তোমরা এই ওয়ার্ডটা আগে পড়েছো। ডায়াস্টেমা, কি শুনেছো কোনোদিন এই নামটা? এই নামটা কি শুনেছো কোনোদিন সুমেধা, দেবাংশু? না স্যার। শোনোনি? ঠিক আছে, দাঁড়া, আমাকে একটা প্রশ্ন করতে স্যার। হবে। শোনোনি না দেবাংশু? চলো, এটা আমি আসবো, একটু পরেই আসবো। চলো, একটা আমি নাম দিচ্ছি, ধরে নাও এটা একটা ডেন্টাল ফর্মুলা। দিস ইজ আ ডেন্টাল ফর্মুলা 24102411। ওকে, এরকমই একটা প্রশ্ন আসবে তোমাদের নিটে, যে ডেন্টাল ফর্মুলা দেওয়া আছে, নাও সেমি দিস ইজ হুইচ অ্যানিমাল। তোমাকে বলতে হবে এটা কোন অ্যানিমাল। আমি অপশনটা দিচ্ছি। এ ডিয়ার, বি কাউ, সি হিউম্যান, ডি ডগ। এটা কোন অ্যানিমাল বলতো পুরবি? তুমি এটা বলতো, এটা কোন অ্যানিমালের এটা ডেন্টাল ফর্মুলা? এরকম কিন্তু প্রশ্ন আসবে, কিছুটা মাথা লাগা। দেখি নিটে তোরা কত লেভেলে আছিস, বলতো সুমেধা, দেবাংশু? ডগ। স্যার ডগ। ডগ। দুজন। পুরবি? পুরবি কিছু মাথা লাগছে? বলো তো, একটা যা কিছু একটা ট্রাই করে দাও, যা কিছু একটা বলে দাও, যা কিছু একটা বলে দাও। কিছু তো ভাবছো? কাউ ডগ কেন? ডগ কেন পুরবি? আমি ডগ বলবো কেন? ওয়াই ডগ? হ্যাঁ পুরবি, আমি ডগ বলবো কেন? ওয়াই ডগ? আচ্ছা সুমেধা, তুই বলতো ডগ কেন, ওয়াই ডগ? স্যার ডগেদের ক্যানাইল বেশি থাকে। পারফেক্ট। এই যে ডিয়ার দেখতে পাচ্ছ, কাও দেখতে পাচ্ছ,
এই দুটো হবে না, কারণ এরা what type of animal they are? কাউ ডিয়ার কি খায়? হার্বিভোরাস। হার্বিভোর। তাহলে কি করতে হবে? পাতাটাকে গ্রাইন্ড করতে হবে। তাহলে তাদের সবসময় কিন্তু মোলার প্রিমোলার বেশি। মোলার প্রিমোলার বেশি। এই দাঁতটা কোন কাজে লাগে বলতো? এই দাঁত যে ক্যানাইন, মাংস খেতে কাজে লাগে। তো মাংস এদের মধ্যে সবচেয়ে বেশি কে খাবে? ডগ খাবে। ডগ খাবে। তাহলে সেই জন্য এবার বুঝলে কি রকমের প্রশ্ন আসে নিটে? খুবই সোজা, কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে সুবিধা, তুমি কিন্তু পারবে না। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করাই, ঠিক আছে। ধর 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 এইটা। ধর এটা হিউম্যান বললাম, টাইগার বললাম, সি তোর গোট বললাম, আর ডি তোর ধর বলে দিলাম, গোট বলেছি তো, হিউম্যান বললাম, ধর চিম্পাঞ্জি বলে দিলাম। বলতো এবার কি? গোট। গোট। কেন গোট? নিশ্চয়ই এবার তোমরা সবাই ধরে নিয়েছো খুব ভালো করে, কারণ এদের কাছে ক্যানাইন নেই। আর একটা জিনিস আরো, যেখানে ক্যানাইন থাকে না নিশ্চয়ই ওই জায়গাটা ফাঁকা থাকবে, আর ওই ফাঁকা জায়গাকে বলা হয় ডায়াস্টেমা। তাহলে ডেফিনিশন কি হয়ে যাবে? ইন হার্বিভোর অ্যানিমালস ওয়্যার দ্য ক্যানাইন ইজ অ্যাবসেন্ট, দ্যাট পার্টিকুলার পোরশন ইজ নোন এজ ডায়াস্টেমা। ঠিক আছে, একদম সিম্পল। মজা লাগলো প্রশ্ন করে? মজা লাগলো সুমেধা? এটাগুলো কিন্তু সব নিটের প্রশ্ন, সব কটা কিন্তু আমি নিটের প্রশ্ন করাচ্ছি। মজা লাগলো তো? এবার দেখ মাউথে আমরা কি কি পড়লাম, আবার চলে যাচ্ছি মাউথে, আবার একটু রিপিট করলাম। মাউথে পড়লাম তোর ফ্রেনুলাম উভুলা, টিথ পড়লাম, মিল্ক টিথ পড়লাম, পার্মানেন্ট টিথ পড়লাম, মানুষের টিথের ক্যারেক্টারিস্টিক পড়লাম, আর এইগুলো পড়লাম। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? মাউথ সেট কেমন লাগলো মাউথ পড়ে? পুরোবি মাথায় কিছু ঢুকেছে? হ্যাঁ। ফ্যারিংস যাবো, ফ্যারিংসে কিছু লেখা নেই, ফ্যারিংসে শুধু একটা জিনিস কি বলেছিলাম, ইট ইজ আ কমন প্যাসেজ, অলরেডি লিখে দিয়েছি। এখান থেকে তোর ভেন্ট পাইপও যাবে আর তোর এটাও যাবে। মানে এটা হলো মাউথের পর তোর ফুড পাইপের একদম পাশেই আছে এখানে উইন্ড পাইপ। একটা হলো ফুড পাইপ, একটা হলো উইন্ড পাইপ। একদিক দিয়ে হাওয়া ঢুকবে, একদিক দিয়ে খাবার ঢুকবে। আমাকে বল তো, খুবই সোজা প্রশ্ন, আই হোপ তো ইউ অল শুড আনসার মি, যে কেন কেন খাবারটা কোনোদিন উইন্ড পাইপে ঢোকে না, এটা সবসময় ফুড পাইপেই ঢুকবে? দেবাংশু জানে, আমি জানি, দেবাংশু আমাকে আনসার দিয়েছিল আগে। আমি সুমেধা পূরবীকেই জিজ্ঞেস করছি যে খাবারটা কেন ফুড পাইপে ঢোকে না, কেন শুধু উইন্ড পাইপেই ঢোকে? সরি, উল্টো বললাম। খাবারটা কেন ফুড পাইপেই ঢোকে, উইন্ড পাইপে ঢোকে না, কেন? ভাই পূরবী। খাবারটা উইন্ড পাইপে ঢুকলে আমাদের ব্রিদিং এ প্রবলেম হবে, বিষম লাগবে। নিশ্চয়ই, বাট আমার প্রশ্ন এইটা না যে ঢুকলে কি হবে, আমার প্রশ্ন হলো যে কেন ঢোকে না। তুমি আনসার আমাকে দিলে ঢুকলে এই উইন্ড পাইপে ঢুকলে তো ওটা লাংসে চলে যাবে, তো লাংসে গিয়ে তো মানে ফুডের কিছু হবে না। দেখো, আমার প্রশ্নটা তোমরা দুজনেই বুঝতে পারছো না। আমি এটা জিজ্ঞেস করিনি যে উইন্ড পাইপটা আমাদের নাকের সাথে কানেক্টেড। তো কি হয়েছে, এখানে কমন প্যাসেজ তো আছে, ফ্যারিংস তো একটা কমন প্যাসেজ, নাক দিয়ে ঢুকলেও তো ফ্যারিংসে আসবে। খাবারও এখানে আছে, ফুডও এখানে আছে। তো খাবারটা সবসময় ফুডে ঢুকছে, আর এটা সবসময় উইন্ডে ঢুকছে। পড়োনি ক্লাস 10-এ তো এটা ছিল সিবিএসসি বোর্ডে, ডব্লিউবি বোর্ডেও নিশ্চয়ই ছিল। তাহলে দেবাংশু তুমি আবার রিপিট করে দাও আনসারটা। স্যার, আমাদের উইন্ড পাইপ আর ফুড পাইপের মাঝখানে একটা মাসেল ফ্ল্যাপ থাকে, ওটাকে এপিগ্লটিস বলা হয়। স্যার, যখন আমরা খাবারটা খাই তখন ওটা উইন্ড পাইপের উপরে বসে যায়, যাতে ওই খাবারটা ভুল করেও উইন্ড পাইপে না চলে যায়। এপিগ্লোটিসের নাম শুনুনি পুরোবি, সুমেধা কোনোদিন আগে? স্যার, কিন্তু একটা ডাউট আছে আমার। হ্যাঁ বলো বলো বলো। ও, পেয়েছি না স্যার, বুঝে গেছি কি হয়েছিল। বলো বলো, স্যার, আমাকে তো ডাউট শুনতে দাও, আমাকে তো শুনতে দাও। স্যার না স্যার, স্যার একদিন মানে কোনো কারণবশ পেট খারাপ হয়েছিল না কি হয়েছিল আমার, যখন ভমিটিং হয়েছিল। ভমিটিং করার সময় মানে মানে প্রেশারটা এত হয়েছিল যে আমি কিছু বিনস টিনস খেয়েছিলাম। আমি প্রথমে তো বমি হয়ে গেছে, তারপর নাকে অস্বস্তি হচ্ছিল, তারপর পরে বুঝতে পারলাম যে বিনসটা
নোস্টিলে চলে গেছে, মানে পেট থেকে এত প্রেসারে বেরিয়েছে। ইট ক্যান হ্যাঁ হ্যাপেন। স্যার বুঝে গেছি, কেন কি ওটা তো মানে এপিগ্লটিস ভেঙে তো বেরোয়নি, মানে ওটা নোস্টিলে ঢুকে গেছিল। মানে তোমার এই পজিশনে আটকেছে, নট ইন দিস পজিশন, ঠিক আছে? তো আই এম কামিং টু দ্যাট ওয়ান বাচ্চা। আবার নস্টিল থেকেই বেরিয়েছিল। হ্যাঁ, ও বেরিয়ে যাবে, কোনো অসুবিধা। অনেকবার তুমি হয়তো এটা দেখেছো, তুমি হয়তো দেখে যারা ওষুধ ডালে অনেকবার দেখবে না, শুধু নাক না, ইভেন চোখও অনেকবার দেখবে। তুমি চোখে কোনো ওষুধ ডালছো বা নাকে ওষুধ ডালছো বা কানেও যদি ওষুধ ডালো, ওইটা তোমার গলায় তুমি টেস্ট পাও। কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ কানেও দিলে অনেকবার তোমার হয় না যে মুখে ঢুকে গেছে, নাকে দিলেও হয় না। হ্যাঁ, গলায় চলে আসে। হ্যাঁ, এইটা বিকজ এভরিথিং হ্যাজ দ্য সেম কানেকশন। সবকিছু কিন্তু কানেক্টেড, সবকিছু কিন্তু কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড। এটা খুব মজার জিনিস, দেখবে হিউম্যান ফিজিওলজি থেকে মজা আর কিছু হতে পারে না সুমেধা। এই দেখবে এই চ্যাপ্টার যখন পড়াবো না, তোমার ইন্টারেস্ট কত জাগবে আরো ফর দ্য বায়োলজি, বিকজ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ওন সেলফ। আমি প্রত্যেক দিন তোমার সাথে যা যা হয় এসব নিয়ে আমরা কথা বললাম, দেখবে খুব ইন্টারেস্টিং জিনিসগুলো আসবে দিন দিন করে। তো ফ্যারিং শুধু লিখে নেবো, কি লিখে নেবো সুমেধা? ইট ইজ আ কমন প্যাসেজ যেটা উইন্ড পাইপ বা ফুড পাইপের জন্য আছে। এবার সিতে চলে আসবো, ওইসোফেগাস। ওইসোফেগাস এখানে আমি পড়বো এপিগ্লটিস নিয়ে একটা কথা। ধর এইটা হলো ফুড পাইপ, আমি ভালো করে বানাচ্ছি, ঠিক আছে? আর এটা হলো তার পাশে একদম, তার পাশে কি বানিয়ে দিলাম? ভেন্ট পাইপ। এটা দাগ দাগ ধর যেটা, সেটা হলো ভেন্ট পাইপ, ঠিক আছে? অ্যাট দ্য মোমেন্ট ধরে নাও পুরোপুরি সুমেধা, এবার তুমি কিছু খাচ্ছ না, তুমি কিছুই খাচ্ছ না, তাহলে অ্যাট দ্য মোমেন্ট তোমার বডিতে কি ঢুকছে? তোমার বডিতে হাওয়া ঢুকছে। অ্যাট দ্যাট মোমেন্ট কি হয়, এই একটা গেটের মতো একটা জিনিস থাকে এখানে, যেটাকে বলে এটি, এইভাবে এইভাবে থাকে, ঠিক আছে? এইভাবে থাকছে, মানে অ্যাট দ্য মোমেন্ট কি, তোমার খাবারের নলিটা বন্ধ আছে আর হাওয়াটা ঢুকছে, হাওয়াটা ঢুকছে। নাও তুমি নিজেই একটু ইমাজিন করো, হ্যাঁ, যদি ধরে নাও তুমি কিছু খাচ্ছ বা জলই খাচ্ছ, বা তুমি ধরে নাও খাবার খাচ্ছ, এইটাই। তুমি একবার কিছু খাবার খেয়ে জাস্ট ইমাজিন করো, যখনই তুমি কিছু খাবার খাচ্ছ, কিছুটা তুমি কিছু গিলছো, জাস্ট ইমাজিন করো তোমার হালকা করে এখানে একটা মুভমেন্ট তুমি ফিল করতে পারছো, মানে ভিতরে যে এরকম করে, এরকম করে খাচ্ছ। when you are doing this type of thing না, at that moment কি হয় সুবিধা, ভালো করে দেখ। এই যে ফ্ল্যাপ এইভাবে ছিল, ফর দ্যাট মাইক্রো সেকেন্ড, ওই ছোট মাইক্রো সেকেন্ডের জন্য পুরো ফ্ল্যাপটা এখান থেকে কি হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে। কি হয়ে গেলে ফ্ল্যাপটা এখান থেকে, যে এটাকে বন্ধ করছিল, এটাকে উঠে এই গেটটা কিন্তু এইভাবে হয়ে গেল, মানে এই গেটটা যে এইদিকে ছিল, এই গেটটা কিন্তু এইদিকে হয়ে গেল। এবার কি হলো, ফর দ্যাট মাইক্রো সেকেন্ড এই গেটটা খোলা, খাবার ঢুকে গেল, এন্ড আফটার দ্যাট মাইক্রো সেকেন্ড অনলি দেখো এটা আবার এইদিকে চলে আসে। সেই জন্য অনেকবার হয় যে খেতে খেতে যদি তুমি খুব বেশি গল্প করো, কথা বেশি বলো, আটকে যায় না খাবারটা, খাবার যে আটকে হ্যাঁ যায়, দিস ইজ অ্যাকচুয়ালি ইনভলেন্টারি অ্যাকশন। যখন আটকে যায় তখন কেউ খুব খাসি আসে, যতক্ষণ তোমার লাংস ওটাকে বাইরে ফেলছে না, লাংস অ্যাকচুয়ালি না, এখানে যদি আটকে যায়, যতক্ষণ ওটা বাইরে বেরোচ্ছে না, তোমার চোখ নাক মুখ দিয়ে সব জায়গায় দিয়ে জল বেরোনো চালু হয়ে যায়, খাসিটা আসে অনেক বেশি। ওই খাসিটা হলো ইনভলেন্টারি অ্যাকশন, মানে ওইটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। যদি কিছু এখানে আটকেও যায় ভুল করে, তো আমার বডি একটা মেকানিজম, এটা খাসি চালু হয়ে যাবে, আর এটাকে প্রেশারাইজ করে বাইরে যতক্ষণ তুমি না ফেলবে ততক্ষণ তোমার ওই আটকেই থাকবে। So this is how this epiglottis is preventing the food from entering into the gut. ঠিক আছে? এবার বোঝাতে পেরেছি পুরোবি? হ্যাঁ সুমেধা, হ্যাঁ সুমেধা, তোমাকে আমি একটা এইটা জিনিস বলবো, দেবাংশুকে এটা বলেছিলাম, প্রশ্ন যেটা করা হবে, রাইট দ্য আনসার অ্যাকর্ডিং টু দ্যাট ওয়ান। দেবাংশু আরো বেশি মার্কস পেত, কিন্তু ও কোশ্চেন ভুল রিড করে ভুল আনসার দিল। সেই জন্যই সুমেধা আমি এখন জিজ্ঞেস করেছিলাম যে কেন যায় না, আর তুমি আমাকে আনসার দিলে যে গেলে কি হবে, there is a difference in between the answer. সুমেধা, ইউ আর ভেরি গুড স্টুডেন্ট এন্ড আই এক্সপেক্ট আ লট ফ্রম ইউ। এই পরীক্ষার পর তোমাদের থেকে আমার এক্সপেকটেশন আরো হাই হয়ে গেছে, তোমাদের সবার থেকে। সুমেধা খুব ভালো পরীক্ষা দিয়েছে, দেবাংশুও খুব ভালো পরীক্ষা দিয়েছে। সুমেধা, আমি কিন্তু তোমার থেকে আরো বেশি এক্সপেক্ট করবো এবার থেকে, ঠিক আছে? তো তো কি হয়, এই এপিগ্লোটিসটা প্রোটেক্ট করে, কি করে? এপি, সরি,
এপিগ্লটিস আমি ডেফিনেশনটা লেখাচ্ছি না, ডেফিনেশন আমি মঙ্গলবার লেখাবো, ঠিক আছে? আই এম জাস্ট এক্সপ্লেনিং দ্য থিং, ঠিক আছে? এপিগ্লটিস, এখানে আরেকটা তোমার বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য একটা জিনিস কি ইম্পর্টেন্ট ওটা লিখে দিচ্ছি, এটা প্রত্যেক বছর অলমোস্ট আসে, পেরিস্টালটিক মুভমেন্ট। কিছু না, খুবই সোজা, আমি এটাতে বেশি ডিটেলে যাব না। পেরিস্টালটিক মুভমেন্ট কি? কিছুই না, যখন এই খাবারটা নাপতে নিচে তোমার ওইসোফেগাসে একটা মুভমেন্ট হয়, কন্ট্রাকশন রিল্যাক্সেশন। মানে কিভাবে, ধর এটা খাবার, ধর কথার কথা এটা খাবার, যখন এটা খাবার হয় তাহলে এরকম একটা সাইজ হয়ে যাবে না ওইসোফেগাসে? ওইসোফেগাস তো কিছু না, একটা চামড়ার জিনিস। যখনই এই ফুড বোলসটা আস্তে আস্তে নিচে নামবে তাহলে তোমার ওইসোফেগাস স্ট্রাকচারটা কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হতে থাকবে। তো এই যে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হতে থাকে কন্টিনিউয়াসলি ইন দ্য ওইসোফেগাস, এটাকে বলা হয় পেরিস্টালটিক মুভমেন্ট। আমি ডেফিনিশনে যাচ্ছি না, আমি লিখিয়ে দেবো কালকে, সরি পরশু দিন, ঠিক আছে? আর দেবাংশু, যে ওয়ার্ডটা তুমি ইউজ করলে ভমিটিং, বায়োলজিক্যালি হ্যাঁ আমরা সব জিনিসকে খুবই কনফিউজ করে দিই, আর কনফিউজ না কমপ্লিকেটেড করে দিই, সেই জন্য ভমিটিং কে বলা হয় রিগার্গিটেশন। রিগার্গিটেশন, ভমিটিং কে কি বলা হবে তুমি? এটা রিগার্গিটেশন, মানে পেট থেকে আমার জিনিসটা যদি বাইরে বেরিয়ে যায়। হ্যাঁ, নর্মালি ধরে নাও পুরোপুরি তুই 1 প্লেট বিরিয়ানি খেয়েছিস, তাহলে পেটে থাকবে, কিন্তু 1 প্লেটের জায়গায় তুই হ্যাঁ বিয়ে বাড়িতে গিয়ে যদি 5 প্লেট বিরিয়ানি খেয়ে নিবি, তাই তো? হ্যাঁ পুরোবি, বিরিয়ানি ভালোবাসিস তুই? ভালো লাগে না তোর বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ। হম, বাঙালি হলোই বিরিয়ানি, বাঙালিরা তো বিরিয়ানি ছাড়া বাঁচতেই পারে না, তাই না সুমেধা? হ্যাঁ সুমেধা, সুমেধা তো চাইনিজ ভালোবাসে বলেছিল, তাই না সুমেধা? তুই চাইনিজ ভালোবাসিস না? তো দ্যাট ইজ দ্য থিং, তুই যদি বেশি আমার খাবার সবই ভালো। হ্যাঁ তুই যদি বেশি খাবার খাবি তাহলে কি হবে, পেট থেকে জিনিসটা বাইরে বেরিয়ে যাবে, মানে ভমিটিং। আর ভমিটিং কে আমরা বায়োলজিক্যালি কোন টার্ম দিয়ে ডিনোট করব মাথায় রাখবে? তাহলে তোমার ভমিটিং হয়নি দেবাংশু, তোমার কি হয়েছে? তোমার রিগার্গিটেশন হয়েছে, ঠিক আছে? রিগার্গিটেশন হয়েছে, ঠিক আছে? So this is all about the oesophagus. Oesophagus আর কিছু নেই। তো তিনটে টার্মিনোলজি আমি oesophagus দিয়ে মনে রাখবো, এপিগ্লটিস, পেরিস্টালটিক মুভমেন্ট আর রিগার্গিটেশন। দেখো নোটস খুব বেশি ইম্পর্টেন্ট, নোটস যদি তুমি ভালো করে বানাতে পারো না, বুঝে, যদি বুঝে তুমি নোটস বানিয়ে নাও সুমেধা, তোমার দেখবে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ করতে টাইমই লাগবে না, এক্সামের 2 দিন আগে খুললে পড়লেই কাজ হয়ে যাবে। এইবার ওইসোফেগাসের পর কি ছিল বলতো পুরবি? ওইসোফেগাসের পর কি আমি বলেছিলাম লিখতে? তাড়াতাড়ি বল সুমেধা, ওইসোফেগাসের পর কি? স্টমাক। কোথায় হারিয়ে গেছিস পুরবি? হ্যাঁ হারিয়ে গেছিস নাকি? দেখ আবার কিছু বলছিস না। আমার ক্লাসে কিন্তু কথা বলতে হবে। আমি ডায়াগ্রামে খুব বাজে, যেটা অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ আমি বানাবো, আর কিছু হয়ে যাবে আর একটা, ঠিক আছে? তো প্লিজ কনসিডার মি। হ্যাঁ আমার ডায়াগ্রাম খুব বাজে, এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে স্টমাক লাগছে না, বাট ধরে নাও এটা স্টমাক, ঠিক আছে? আমি আঁকাতে খুব বাজে, আমি কোনোদিন ডায়াগ্রাম এই ড্রয়িং ক্লাসটা করতাম না, ঠিক আছে? এই ড্রয়িং ক্লাসে পালিয়ে চলে গেছিলাম টয়লেটে, বুঝলি দেবাংশু? হ্যাঁ অনেকজন থাকে, স্পেশালি বায়োলজি স্টুডেন্টের আঁকা খুব ভালো হওয়া উচিত, কিন্তু আমি সবসময় অ্যাভয়েড করতাম। আমি বাথরুমে চলে গিয়ে বসে যেতাম, 8 ঘন্টা পরে আসতাম, তখন বায়োলজি সরি ডায়াগ্রাম ক্লাসটা সেট হয়ে যেত। আর আমি ডায়াগ্রামের জন্য মানে সরি ড্রয়িং এর জন্য অনেক মার খেয়েছি, সব চিটিং ফিটিং করতাম, বুঝলি? হ্যাঁ তোরা তো এখনো চালু করিসনি, লাইট ট্রেসিং করতাম আমি। লাইট ট্রেসিং জানিস কি? হোয়াট ইজ লাইট ট্রেসিং? হ্যাঁ করেছিস কোনোদিন? খালি ট্রেসিং জানি, ব্লাইন্ড ট্রেসিং জানি না। লাইন ট্রেসিং কি করতাম আমি জানিস? একটা কাচের এইটা থাকতো আমার কাছে, একটা কাচের স্ল্যাব কিনেছিলাম, ঠিক আছে? নিচে কি করতাম সুবিধা, হ্যাঁ নিচে আমি রাখতাম লাইট, ঠিক আছে? আর উপরে রাখতাম ওই ছবি, যে ছবিটা আঁকতে হতো। তো জিরক্স জিনিস থাকতো বা কারোর থেকে জিরক্স করে দিতাম, ওইটা রেখে নিচ দিয়ে লাইট মারতাম, যখন না পুরোপুরি একদম পরিষ্কার হয়ে যেত, তার উপরে খাতা রেখে উপর দিয়ে লাইন চালিয়ে নিতাম। ভাব কে খাটবে এত, তাই তো? হ্যাঁ মাথার মধ্যে একটু স্যার আমরা ওটা গার্ড থাকে কি ওইটাতে? স্যার আমি ওটা করতাম না, আমি আলাদাভাবে করতাম, মানে যে পুরোনো ধরনের পেজটাকে আগে ড্রয়িং করা পেজটা উপরে রাখতাম, তার নিচে খাতাটা রাখতাম, ওই ড্রয়িং এর উপর দিয়ে পেন্সিল চালিয়ে দিতাম ডিপ করে।
বড় বড় ডায়াগ্রাম থাকলে এত ক্লিয়ারলি আসতো না, সেই জন্য লাইট ট্রেসিং করতাম। হ্যাঁ কি বলছিলি বলতো? এক্সাম হলে তো গার্ড থাকে। ও এক্সাম হলে না, এক্সাম হলে কে করবে, এক্সাম হলে এত করতাম না। হোমওয়ার্ক গুলো যে স্যাররা দিত না, হ্যাঁ আকাশ স্যারগুলো বলতো না এরমই এঁকে আসবি, না হলে তোকে দাঁড় করিয়ে দেবো, ওই করিয়ে দেবো, এই করিয়ে দেবো। এক্সামে কি, এক্সামে যা তা এঁকে দিতাম। এক্সামে তো ডায়াগ্রাম পরীক্ষা তো না, এক্সামে ডায়াগ্রাম না, ডায়াগ্রাম বোঝা যাওয়া আর লেবেলিংটা ইম্পর্টেন্ট থাকে। ইয়েস, না বায়োলজির জন্য লেবেলিংটা ইম্পর্টেন্ট, মোটামুটি এটা বানিয়ে লেবেলিং হ্যাঁ আমি করে দেবো, কিন্তু ওই আর্টিস্টের মতো আমি কিন্তু আঁকতে পারবো না। হ্যাঁ যাই হোক, যাই হোক, একটা সুবিধা কামিং ব্যাক টু ইট। এই ওপেনিংটা দেখতে পাচ্ছ, এখানে একটা ওপেনিং আছে, এখানে একটা ওপেনিং আছে। এই ওপেনিংটা হলো কিছু না, ইসোফেগাস দিয়ে কানেক্টেড, ইসোফেগাস দিয়ে খাবার এখানে ঢুকবে, খাবার এখানে কিছুক্ষণ থাকবে, আর এখান থেকে খাবারটা চলে যাবে ইন্টেস্টাইনে। এই যে দুটো ওপেনিং আছে, এই ওপেনিং কে বলা হয়, লিখে নাও ভালো করে, মার্কিং খুব ইম্পর্টেন্ট, ওরিফাইস। ওরিফাইস, এটাকে কার্ডিয়েকের পাশে আছে বলে আমি এটাকে বলবো কার্ডিয়েক ওরিফাইস, মানে কার্ডিয়েকের ওপেনিং কার্ডিয়েকের পাশে আছে। আর এটা পাইলোরিক মানে ইন্টেস্টাইনের দিকে আছে, সেজন্য এটাকে বলবো পাই, পি বাই পাইলোরিক, LORIC, পাইলোরিক ওরিফাইস। ঠিক আছে পুরোপি, মানে ওপেনিং কে আমি ওরিফাইসই বলবো, যদি কার্ডিয়েকের কাছে থাকে মানে হার্টের কাছে থাকলে আমি কার্ডিয়েক বলবো, আর এটা নিচে তোমার ইন্টেস্টাইনের কাছে থাকলে আমি বলবো পাইলোরিক, PYLORIC, পাইলোরিক ওরিফাইস। ঠিক আছে, সুমেরা কোনোদিন বালুন দেখেছিস? বালুন, বালুনের হাওয়া ভরেছিস কোনোদিন? হ্যাঁ তাদের মুখটা কিরম থাকে, কিরম চুপসে থাকে না, যখনই তোকে হাওয়া ভরতে হয় কি করতে হয়, তাকে টেনে বড় করতে হয়, দেন ইউ ক্যান এন্টার দ্য থিং। সেই রকমই এইখানে জিনিস থাকে, দুদিকেই এদের যে মুখ আছে ওই জিনিসটাকে বলা হয় স্ফিংটার। স্ফিংটার এখানে ওরমই বালুনের মতন মুখ থাকবে, ঠিক আছে, এখানেও একটা, আর এখানে এইটা। তো এটাকে কি বলবো, আমি বলবো স্ফিংটার, SPHINCTER। আবার কার্ডিয়েকের কাছে আছে, কি বলবো, কার্ডিয়েক স্ফিংটার। ঠিক আছে, আর এইটা পাইলোরিকের কাছে আছে, বলবো পাইলোরিক স্ফিংটার, তাই তো? একটাকে কার্ডিয়াক স্ফিংটার বলবো, একটাকে পাইলোরিক স্ফিংটার বলবো, তাই তো, কোনো অসুবিধা নেই। যে মেন পোর্শন আছে তাকে বলি আমরা বডি, কারণ এইখানে খাবারগুলো থাকে, মেন বডি। ঠিক আছে, এই জাস্ট ওপেনিংটাকে, জাস্ট ওপেনিং এই পোর্শনটাকে বলবো ফান্ডাস। হার্টের পাশে যে পোর্শনটা আছে তাকে বলবো কার্ডিয়েক। ঠিক আছে, আর এইদিকে যে পোর্শনটা আছে, এইদিকে যে পোর্শনটা আছে অলরেডি বলে দিয়েছি, কি বলবো, পাইলোরিক। তো এই ডায়াগ্রামটা এঁকে মার্কিংটা করে নাও। এখান থেকে প্রশ্ন কি আসবে, শুধু দু একটাই প্রশ্ন আসতে পারে। কোনটাকে ফান্ডাস বলা হয়? ফান্ডাস বলা হয় যে কার্ডিয়াকের পাশে থাকবে। পাইলোরিক কাকে বলা হয়? যেটা তোমার ইন্টেস্টাইনের দিকে থাকবে। ঠিক আছে, তাড়াতাড়ি এঁকে নাও, দেন আই উইল গো উইথ দ্য ইম্পর্টেন্ট পোর্শন। কিছুটা আরো এমসিকিউ গুলো করাবো এখানে, কিছুটা আরো এমসিকিউ গুলো করাবো আজকে আমি। হয়ে গেলে সুমেটা আমাকে জানাও হয়ে গেছে। পুরোপি দেবাংশু হয়ে গেলে জানাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। আমি মঙ্গলবার মঙ্গলবার থিওরি যেদিন পড়াবো এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করবো। আজকে আমি শুধু এমসিকিউ তে বেশি ফোকাস করবো। হয়ে গেছে, আমি রাব করছি। হ্যাঁ, চলো। এবার যে স্টামাক আছে, স্টামাকে কি কি গ্ল্যান্ড আছে, তার ভিতরে কি কি আছে ভালো করে লেখো। এক নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট ফর ইউর নিড। একটা হলো চিফ সেল, কি বললাম, চিফ সেল বলা হয়, আর পেপটিক সেল বলা হয়। কি বললাম? পেপটিক সেল। ঠিক আছে, এটা ওদের ভিতরেই আছে। এখানে কি কি রিলিজ হয়, কি রিলিজ করে, এরা রিলিজ করে পেপসিনোজেন বলে একটা জিনিস রিলিজ করে, আর তার সাথে সাথে আরেকটা জিনিস রিলিজ করে যার নাম হলো প্রোরেনিন। প্রোরেনিন। তাহলে কোথায় থেকে? স্টমাকের ভিতরে এরকম একটা সেল আছে যার নাম হলো চিফ সেল বা পেপটিক সেল, যেটা রিলিজ করছে পেপসিনোজেন আর প্রোরেনিন। লেখো, তারপর আমি আরেকটা জিনিস বোঝাবো এখানে, আগে লিখে নাও তারপর। এটা কিন্তু স্টমাকের ভিতরেই চলছে কিন্তু। হ্যাঁ,
চিফ সেল, এটা তোমার অক্সেন্টিক বা প্যারাইটাল সেল, আর এটা হলো তোমার মিউকাস বা গবলেট সেল, যেটা রিলিজ করবে তোমার mucus। লিখে নাও, তারপর আমি বোঝাচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এভরি ইয়ার মার্ক করে নাও, আমি কিন্তু বারবার বলছি কোথা থেকে কি প্রশ্ন আসবে। এখানে প্রত্যেক বছর, প্রত্যেক ইয়ার, এভরি ইয়ার একটা কোশ্চেন তো আসবেই আসবে নিটে এই পোর্শন থেকে, ঠিক আছে? হ্যাঁ সুমেধা, কিন্তু আমি বারবার যখনই পড়াই তখন বলি নিটে কোথায় থেকে প্রশ্ন আসবে, ওই হিসাবে কিন্তু প্রিপারেশন করবে। লিখে নাও, তারপর বলি। হয়েছে পুরবি, দেবাংশু, হ্যাঁ সুমেধা? স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে। তো এখানে যে তিনটে তার লেয়ার আছে, স্টমাকের তিনটে লেয়ার আছে। একটা লেয়ার হলো চিজ সেল বা পেপটিক সেল, ঠিক আছে, যেখান থেকে তোমার রিলিজ হচ্ছে পেপসিনোজেন। একটা মজার জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, একটা মজার জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, মনে রাখো, যেখানে জেন থাকবে, ঠিক আছে, যেখানে জেন থাকবে, যে কোনো জায়গায় জেন থাকবে বা প্রো থাকবে, মানে দে আর ইনঅ্যাক্টিভ। এরা কি ইনঅ্যাক্টিভ, মানে এরা কোনো কাজ করবে না। দে আর নট ডুইং এনি ওয়ার্ক, এরা কোনো কাজ করবে না। যদি এদের থেকে তোমাকে কাজ করাতে হবে, তাকে তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। কিভাবে অ্যাক্টিভেট হবে এটা আমি পরে জানাবো যখন ডাইজেশন করব। কিন্তু এই যে ইনঅ্যাক্টিভ ফর্ম থাকে, ইনঅ্যাক্টিভ গ্রুপ অফ এনজাইম আর নোন এজ হোয়াট, জাইমোজেন। এখান থেকে তোমার একটা প্রশ্ন আসতে পারে, এই চ্যাপ্টারে যদি নাও হয়, বায়োমলিকিউলে এই পোর্শনটা আছে, বায়োমলিকিউল চ্যাপ্টারে এটা আছে, হোয়াট ইজ জাইমোজেন। তো লিখে নিতে পারো, ইনঅ্যাক্টিভ এনজাইম আর নোন এজ জাইমোজেন। এটা আপাতত কোনো কাজ করছে না, কাজ করবে যখন পেপসিনোজেনটা কনভার্ট হয়ে যাবে পেপসিনে, আর প্রোরেনিনটা কনভার্ট হয়ে যাবে রেনিনে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আরো মাথায় রাখবে সুমেধা, ডাবল এন, ভেরি ইম্পর্টেন্ট। একটা রেনিন আছে RENNIN, আর একটা রেনিন আছে RENIN। এটা বোর্ডে খুব কমনলি আছে, ডিফারেন্সিয়েট বিটুইন রেনিন মানে ডাবল NIN আর একটা রেনিন RENIN। তাহলে তুমি জিজ্ঞেস করবে স্যার ওই রেনিনটা কি? ওই রেনিনটা হলো কিডনি থেকে একটা হরমোন, আর এটা হলো একটা এনজাইম। কোথায় থেকে রিলিজ হচ্ছে? স্টমাক থেকে। আর ওটা কোথায় থেকে রিলিজ হবে? কিডনি থেকে। যখন কিডনি পড়াবো তখন আবার আমি পড়াবো, ঠিক আছে? তারপর অক্সেন্টিক সেল থেকে আসছে বা প্যারাইটাল সেল থেকে আসছে কি? HCl। HCl আমরা জানি ইট ইজ আ কনসেন্ট্রেটেড অ্যাসিড। তুমি বলবে স্যার এটা তো খুবই ডেঞ্জারাস অ্যাসিড, তাহলে আমাদের স্টমাকে কি করছে বা আমাদের স্টমাকে কি করে বেঁচে আছে? আমার স্টমাকে থাকলে আমার স্টমাকটা পুড়ে যাচ্ছে না কেন? বিকজ ইট ইজ আ ভেরি কনসেন্ট্রেটেড অ্যাসিড। তো সবচেয়ে আগে এর কাজ হলো, যখনই আমি খাবার খাই, হ্যাঁ, যখনই স্পেশালি সুমেরা তুমি ফুচকা খাও তো, হ্যাঁ, তো বনগাঁয় গিয়ে, না বনগাঁই বাড়ি তো পুরো ভিতর, হ্যাঁ, বনগাঁয় যে ওই গিয়ে ফুচকা খাও, ওই ফুচকাওয়ালা ওই যে নোংরা জিনিসটা, ওই নোংরা হাতেই আলু মাখে, তাই তো দেবাংশু? ও হাত দিয়েই ওরা, ওটা নোংরা না। ওইটাই তো নোংরা, নোংরা তো দেবাংশু। না হ্যাঁ, ওই হাত স্যার। ওই যে ফুচকা, মেয়েরা যে ফুচকা খায় না, ওই যে ফুচকাওয়ালা গুলো যে হাত দিয়ে আলু মাখে, ওই কোথাও নোংরা থাকে না হাতটা তাদের, হ্যাঁ, ওই হাত দিয়ে, ধুয়ে নেয়। ওই হাত দিয়েই ওরা কি খৈনি বানাবে, ওই হাত দিয়ে নাক পরিষ্কার করবে, তারপর ওই হাত দিয়ে আলু মাখবে, তাই তো? তো ওই যে তোমরা খাও, হ্যাঁ স্যার। হ্যাঁ, এত যে টেস্ট আছে ফুচকার কিসে? ওই এতগুলো ব্যাকটেরিয়া। ওটা ওই। হ্যাঁ 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 স্যার। যেরকম ঠিক বললাম তো সুমেরা? তো ওই যে তুমি এতগুলো ব্যাকটেরিয়া খাচ্ছ, ওই ব্যাকটেরিয়াকে তো মারতে হবে। যখনই ওই এত নোংরা জিনিস তোমরা খাও, স্পেশালি মেয়েদের জন্য, হ্যাঁ, কি আলু চাট খাবে নাকি ফুচকা খাবে না, মেয়েদের তো ইটস ইউনিক, কেউ বুঝতেই পারবে না মেয়েদের। তো যাই হোক, তো ওই যে ব্যাকটেরিয়া গুলো যে তোমরা খাও বা ব্যাকটেরিয়া গুলো যে ঢুকে যায় এনি হাও, ওইটাকে মারার জন্য লাগে HCl। যখনই খাবারটা ঢুকবে আমাদের পেটে, যদি তার ভিতরে কোনো ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া থাকে, HCl তাকে সব মেরে দেবে। এইটাই হলো কাজ একটা HCl। দু একটা জিনিস আরো তোমাকে বলি, অনেকবার হয় না সুবিধা, দেখেছো, যদি বেশি খাবার খেয়ে নেওয়া হয়, আমরা বলি তো অ্যাসিডিটি হয়ে গেছে।
অ্যাসিডিটি হয়ে গেছে কেন বলি আমরা, কেন বলি না বেসিসিটি হয়ে গেছে? অ্যাসিডিটি হয়ে গেছে, এবার তুমি বুঝতে পারছো পুরোপুরি কেন অ্যাসিডিটি হয়েছে। এসিএল নর্মালি কি হয়, এই যে স্টমাকের যে ডায়াগ্রাম ছিল এরকম একটা, হ্যাঁ, নর্মালি তুমি খাবার খেয়েছো স্ফিংটারটা বন্ধ হয়ে যায়, কিন্তু যদি তুমি বেশি খাবার খেয়ে ফেলেছো আর তোমার মুভমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, তোমার পেটের মুভমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, পেট খারাপ হয়ে গেছে, যদি পেট খারাপ হয়ে যায় দেবাংশু, তখন কি হয়, এই স্ফিংটারটা বন্ধ হয় না, স্ফিংটারটা খোলাই থাকে। যখন এই স্ফিংটারটা তখন তার অ্যাসিড ঢুকে যায়। তখন অ্যাসিড ঢুকে যায় না, অ্যাসিড তো খুবই স্ট্রং, তাহলে এফেক্টটা তুমি এইখানে ফিল করতে পারো, কোথায়, ওইসোফেগাস। নিশ্চয়ই ওইসোফেগাস এ এসসিএল উপরে উঠে আসে না, কিন্তু এসসিএল যে এত বেশি কনসেন্ট্রেটেড, তুমি নিশ্চয়ই বাড়িতে যদি এসসিএল ইউজ করে থাকো ওই টয়লেট ক্লিন করার জন্য, তুমি একটা রুমে ঢালবে আর একটা রুমে তার গন্ধটা তুমি পাও, ইজ ইট নট? সেম জিনিস, যখন এই স্ফিংটারটা বন্ধ হয় না, যখন পেট খারাপ হয়ে যায়, যখন পুরোপুরি 5 প্লেট বিরিয়ানি খেয়ে নিবি তুই, তাহলে কি হবে, এই এসিএল এর এফেক্টটা ক্যান বি ফেল্ট ইন ওইসোফেগাস, দ্যাট ইজ হোয়াই উই কল ইট অ্যাসিডিটি হয়ে গেছে। তাহলে অ্যাসিডিটি কে নিউট্রালাইজ করার জন্য আমরা কি খাবো, অ্যান্টাসিড। অ্যান্টাসিড বা বেস, একটা বেস, যে কোনো বেস খেলেই কিন্তু নিউট্রালাইজ হয়ে যাবে। তো যে তোমরা ইনো খাও বা ইউনিনজাইম খাও বা যতগুলো তোমার মেডিসিন আছে, সব কিছুই না একটা শুধু বেস। ক্লিয়ার? এটা হলো একটা জিনিস যে কেন অ্যাসিডিটি হয়। আর একটা জিনিস যে স্যার এই অ্যাসিডটা যে এতই স্ট্রং, তাহলে আমার স্টমাকটা পুড়ে যাচ্ছে না কেন, আমার স্টমাকটা বেঁচে আছে কিভাবে? এই প্রশ্নটা নিশ্চয়ই তোমার মাথায় আসা উচিত, তাই না বুড়বি? এই প্রশ্নটা তো নিশ্চয়ই মাথায় আসা উচিত। আচ্ছা মাথা আছে তো, না ভেস্টিজিয়াল হয়ে গেছে? হ্যাঁ সুবিধা, স্টিল ফাংশনাল আর ভেস্টিজিয়াল? ভেস্টিজিয়াল মানে কি বলতো? হ্যাঁ, what do you mean by vestigial? Shubheda, Devanshu, what do you mean by vestigial? They're no longer in use. Yes, no longer in use. পুরোপুরি তোর মাথা এখনো একদম ঠিকঠাক তো, জায়গায় আছে তো একদম? হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ। ফাংশনাল পুরোপুরি। আর মাথায় এই প্রশ্নটা এসছে যে কেন এই এসিএল দিয়ে আমার পেটটা পুড়ে যাচ্ছে না কেন, স্টমাকটা পুড়ে যাচ্ছে না কেন? তার একটা মিউকাস লাইনিং আছে। ভেরি গুড সুমেধা, there is a mucus lining. এইখানে অনেকটা লেয়ার আছে এই মিউকাসটা। তাহলে কি হয়, যখনই এসিএল রিলিজ হয়, ইট ইজ ইরোডিং, এটা মিউকাসকে খাচ্ছে, আস্তে আস্তে মিউকাসকে খাচ্ছে, বা এখানে যা খাবার আছে তার উপরে অ্যাকশন করছে। সেই জন্য অনেকবার আমরা বলি তো, এটা শুনেছি, যদি অনেকক্ষণ আমরা না খাই, স্টারভেশন করি, খালি পেট থাকি, তাহলে কিছুক্ষণের পর আমরা বলি না পেটে কি বলে, ইঁদুর দৌড়াচ্ছে, এরকম বলি তো আমরা মজার মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, এই এসিএলটা দ্যাট মুভমেন্ট স্টার্ট ইরোডিং দ্য মাসল অফ দ্য স্টমাক। যদি অনেকক্ষণ তুমি না খাও, বলা হয় না সুবিধা যে অনেকক্ষণ না খেলে আলসার হয়ে যায়, তাই তো? খালি পেট হ্যাঁ কেন হয় এই আলসারটা, এটা বুঝিয়ে দিচ্ছি। এই যে এসিএল আছে না, এসিএল তো একটা অ্যাসিড, যখন তুমি অনেকক্ষণ না খাও মিউকাস লেয়ারকেও খেয়ে ফেলেছে, যখনই ও মিউকাস লেয়ারকে খেয়ে ফেলেছে, এবার মিউকাসের নিচে কি আছে, স্টমাকের ওয়াল আছে, যখন স্টমাকের ওয়ালকে খাওয়া চালু করবে, তখনই কিন্তু তোমার আলসারটা তৈরি হয়ে যায়। তো এইসব অনেকটাই রিলেটেড, এবার তোমরা বুঝতে পারছো। তাহলে এই মিউকাস সেল বা গবলেট সেল কাজ কি, যেটা মিউকাস রিলিজ করে আর আমার স্টমাককে প্রোটেক্ট করে। কোনো ডাউট এখানে? কারণ না স্যার। ডাউট আছে? মাথায় সব ঢুকছে তো আমি যেটা পড়াচ্ছি, না মাথার উপর দিয়ে যাচ্ছে, না পায়ের নিচে দিয়ে যাচ্ছে? হ্যাঁ পুরোবি পায়ের নিচে দিয়ে ঢুকছে তো? না একদম ঢুকছে। এরকম ধরে দড়ি নিয়ে বসবি, যখনই ক্লাস করতে বসবি তো একটা বড় দড়ি নিয়ে বসবি, হ্যাঁ, যখনই মাথায় ঢুকবে একদম টাইট করে বেঁধে দিবি মাথা, একদম বেরোতে দিবি না, ঠিক আছে তো? হ্যাঁ, ভালো হবে না তখন? হ্যাঁ, নাহলে এই দিক দিয়ে ঢুকলে এই দিক দিয়ে যদি বেরিয়ে যায়, হ্যাঁ, দড়ি নিয়ে বসবি যখনই ক্লাসে বসবি, ঠিক আছে? চল এটা কোশ্চেন করছি, এটা কোশ্চেন করছি। নাম্বার অফ টিথ, স্টমাক করিয়ে দিলাম, হ্যাঁ, নাম্বার অফ টিথ monophyodont in human, ঠিক আছে? অপশন এ 0, অপশন বি
12, option 3 32, option 4 20। ডাব্বা গোল মানে কি জানিস তো সুমেদা? হ্যাঁ, মনে হবে যে আমি জানি সব, কিন্তু আলটিমেটলি কিছুই পাবি না। নাম্বার অফ টিথ which are monophyodont in human, একবার তো দেখ মিল্ক টিথ আসছিল, কটা ছিল? 20টা। পার্মানেন্ট টিথ যেটা ছিল কতটা ছিল? 32টা। তাহলে জিনিসটা কি বলা হচ্ছে এখানে দেখ ভালো করে, এই যে 20টা টিথ ছিল, এই 20টা টিথ তো আবার রিপিট হয়েছে, 20টা তীর তো আবার রিপিট হয়েছে, তাই তো? যে 20টা তীর আগে ছিল সেই 20টা তীরই আবার কিন্তু রিপিট হয়েছে, তাই তো? ওরা ছিল আগে যেরকম, এর ফর্মুলা কি ছিল মিল্ক টিথে 2102 বাই 2102, আর পার্মানেন্ট টিথের ফর্মুলা কি ছিল 2123 বাই 2123। তাহলে এই তীরটা ডাইফায়োডন মানে দুবার এসছে, এই তিথিটা দুবার এসছে, এই তীরটা কিন্তু আসেনি, এইখান থেকেও একটা তীর কিন্তু আসেনি, দুবার, এটা একবারই এসছে। তো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল হাউ মেনি টিথ, কটা টিথ, মানুষের যে 32টা টিথ আছে ওই 32টা টিথের মধ্যে কতগুলো টিথ শুধু একবার এসছে। এবার কোশ্চেনটা বুঝতে পেরেছিস? আবার রিপিট করছি, যে 20টা টিথ তো আগে হচ্ছিল, ওই 20টা টিথই রিপিট হয়েছে, কিন্তু যে 12টা টিথ এক্সট্রা এসছে ওইটা তো কিন্তু মোনোফায়োডন্ট, ওইটা তো কিন্তু একবারই এসছে, ওইটা কি দুবার এসছে? ওইটা তো একবারই এসছে। 20টা টিথ তোমার ডাইফায়োডন, কিন্তু বাকি যে রিমেইনিং 12টা টিথ সেটা তো, এটা তো দুবার এসছে, কিন্তু ওই 12টা টিথ তো শুধু একবারই এসছে, তাহলে আনসার কি হবে? 12। 12। মজা লাগলো প্রশ্ন করে? দিস ইজ দ্য মজা অফ অর ইন্টারেস্টিং থিং অ্যাবাউট নিট। খুবই মজার জিনিস এটা, নিটে দেখবে তোমার মনে হবে আরে এরকম, মানে অপশন গুলো এরকম দেওয়া থাকবে যে আরে এইটাই তো জানতাম, এইটাই তো হবে। They will confuse you with the options. That is very much important. So that you have to be very strong about that one. তোমাকে খুব বেশি স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? কিছু কিছু আরো আলাদা আলাদা জিনিস আছে, আমি নিশ্চয়ই করাবো, ঠিক আছে? কিছু কিছু আলাদা আলাদা জিনিস আছে, এখনো তো চ্যাপ্টার শেষ হয়নি, ঠিক আছে? আস্তে আস্তে করাবো। চলো, একটা জিনিস আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম না পেপসিনোজেন কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম, ওইটাকে অ্যাক্টিভ করা হয় কি দিয়ে? HCl দিয়েই অ্যাক্টিভ হয়। HCl যদি থাকে তাহলে অ্যাক্টিভ হবে। তো চল তার উপরেই একটা প্রশ্ন করে দিচ্ছি। Pepsinogen is converted to pepsine by ঠিক আছে, by low pH to high pH 3 enterokinase আর 4 renin। কি দিয়ে পেপসিনোজেন পেপসিনে কনভার্ট হবে বলো? স্যার লো পিএইচ। লো পিএইচ। আচ্ছা পুরবি কি হবে? পুরবি কি হবে? পুরবি বল, কিছু তো বল। পিএইচ মানে জানি লো পিএইচ। লো পিএইচ। হ্যাঁ হ্যাঁ, দেবাংশু লো পিএইচ স্যার মানে আর অ্যাসিড। কোশ্চেনটা বলুন। আবার প্রশ্নটা বলবো। পেপসিনোজেন ইজ কনভার্টেড টু পেপসিন। পেপসিনোজেন যেটা আছে ওইটা পেপসিনে কনভার্ট হচ্ছে। পেপসিনোজেন ইজ কনভার্টেড টু পেপসিন বাই হোয়াট? অপশন এ লো পিএইচ, অপশন 2 হাই পিএইচ, অপশন 3 এন্টেরোকাইনেজ, অপশন 4 রেনিন। লো পিএইচ। ডেফিনেটলি লো পিএইচ হলেই মানে হলো HCl, ঠিক আছে? তো দ্যাটস ভেরি গুড, এভরিওয়ান ইজ এবল টু ক্যাচ ইট, আই হোপ সো। আজকে ক্লাস করার পর তুমি কিছু কিছু জিনিসটা ক্যাচ করতে পারছো। হ্যাঁ, কিছুটা ট্রিকি কোশ্চেন গুলো যেটা আছে আমি যত প্র্যাকটিস করাবো তত ভালো হবে, ঠিক আছে? আমি তাহলে এখন অবধি কি করালাম, এলিমেন্টারি ক্যানাল তোমার ওইসোফেগাস অবধি করালাম। আজকে আমি এলিমেন্টারি ক্যানালটা শেষ করি, নেক্সট দিন আমি ডাইজেস্টিভ গ্ল্যান্ড দিয়ে চালু করব। তো নেক্সট যেটা চলে আসছে স্টমাকের পর, স্টমাকের পর যেটা নেক্সট ছিল আমাদের, স্টমাকের পর যেটা নেক্সট ছিল সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইনে কি আছে? সেম জিনিস করব যেটা তোমার স্টমাকে করলাম, সেম জিনিস এখানে করব। এখানে কোনো কোনো গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের নাম লিখে দিচ্ছি। গ্ল্যান্ডের নাম হলো ব্রুনার্স গ্ল্যান্ড, BRUNNERS, ব্রুনার্স গ্ল্যান্ড।
এই ব্রুনাস গ্ল্যান্ডটা কি করবে? ব্রুনাস গ্ল্যান্ডটা কি করবে? এটা সিক্রিট করবে তোমার অ্যান্টা অ্যাসিড মানে বেস। কোথায় দিয়ে রিলিজ করে এটা? এটা রিলিজ করে একটা লেয়ার আছে, তার নাম হলো সাব মিউকোসা। আর ব্রুনাস গ্ল্যান্ডের পর আরেকটা চলে আসবো, যার নাম হলো প্যানেট সেল, PENETH, প্যানেট সেল। এটা কি রিলিজ করবে? এটা রিলিজ করবে অ্যান্টি ব্যাকটেরিয়াল। কোথায় দিয়ে রিলিজ হবে? মিউকাস লেয়ার। এটা রিলিজ হবে মিউকাস লেয়ার দিয়ে ঠিক আছে। রিপিট করছি আবার, স্মল ইন্টেস্টাইন সবচেয়ে আগে ব্রুনাস গ্ল্যান্ড, একটা গ্ল্যান্ড আছে যার নাম ব্রুনাস, কি রিলিজ করবে? অ্যান্টাসিড। কেন এটা দরকার হয়? এর আগে যে অনেকটা অ্যাসিড হয়ে গেছিল ফুডটা, ওইটাকে তো নিউট্রালাইজ করতে হবে বিফোর দ্য অ্যাবজর্পশন, তো অ্যান্টাসিড নিউট্রালাইজ করে দেয়। প্যানেট সেল যদি কোনো ব্যাকটেরিয়াটা এইবারও বেঁচে থাকে, তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিসটা তাকে মেরে দেবে। ঠিক আছে, ডান? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে লাস্ট একটা জিনিস আমি করাবো তোমাদের, একটা ডায়াগ্রাম করাবো, একটা খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রাম মানে এলিমেন্টারি ক্যানাল যেটা পড়াচ্ছি, স্মল ইন্টেস্টাইন বলো বা লার্জ ইন্টেস্টাইন বলো বা স্টমাক বলো, তাদের অনেকগুলো লেয়ার আছে। এই লেয়ার থেকে কিন্তু প্রশ্ন আসবে। যেটা সবচেয়ে বাইরের লেয়ার হয় একটা হবে, এটাকে বলা হয় সেরোসা। কি? SEROSA, সেরোসা। ঠিক আছে, তারপর যে সেকেন্ড লেয়ার হয়, সেকেন্ড লেয়ারকে বলা হয় মাসকুলারিস, MUSCULARIS, মাসকুলারিস। ঠিক আছে, তারপর যে থার্ড লেয়ার হয় তাকে বলা হয় সাবমিউকোসা। তারপর যে 4 নম্বর লেয়ার হয় তাকে বলা হয় মিউকোসার যেটা সবচেয়ে ভিতরে, এটা ফাঁকা জায়গায়, তাকে বলা হয় লিউমেন। তো এখান থেকে একটা প্রশ্ন আসবে, হোয়াট ইজ দ্য লেয়ার? কোন লেয়ার আগে হবে, কোন লেয়ার পরে হবে, কোন লেয়ারটা ফার্স্টে হবে? তাহলে বাইরে থেকে ভিতরে কি আছে? সেরোসা, SEROSA, সেরোসা। 2 নম্বর মাসকুলারিস, MUSCULARIS, মাসকুলারিস। 3 নম্বর সাবমিউকোসা, সাবমিউকোসা, MUCOSA, 4 নম্বর মিউকোসা। আর সবচেয়ে ভিতরে হয়ে গেল লিউমেন। তো এইটাই হয়ে গেল তোমার কি। আজকে আমি একটু স্লো করিয়েছি, কারণ আজকে পুরোপুরি তোমার প্রথম ক্লাস ছিল সুমেধা, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেজন্য স্টার্টটা আমি খুব স্লো করিয়েছি। আজকে আমি নিট পোর্শনের কিরম ধরনের প্রশ্ন আসবে করালাম। নেক্সট যেটা মঙ্গলবার ক্লাস হবে, যেখানে তোমাদের থিওরি ক্লাসটা হয়, এই পুরোর উপরে আমি থিওরি করিয়ে দেবো। আর আশা করি মঙ্গলবার দিন এই চ্যাপ্টারটা আমি মোটামুটি থিওরিটা শেষ করে দেবো। এর উপরে যে বাকিগুলো এমসিকিউ প্রশ্নগুলো থাকে, আমি নেক্সট দিন বা নেক্সট তোমার রোববার দিন এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দেবো। আমাদের টার্গেট এইটাই থাকবে যে প্রত্যেক দিন একটা করে আমি চ্যাপ্টারটা শেষ করব। আর পুরোপুরি আশা করি তুমি কোথাও না কোথাও পড়া চালু করেছো যেখানেই পড়ছো। হ্যাঁ, তো এই চ্যাপ্টারগুলো আমি তোমাকে বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো আমি পড়বো বা করাবো বা এমসিকিউ গুলো করাবো। মোটামুটি ওভারঅল একবার চ্যাপ্টারটা দেখে আসবে, সো দ্যাট তুমি এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি করতে পারবে, কারণ নিটের জন্য যেগুলো দরকার। ঠিক আছে, তো এই অবধি হলো আজকে মঙ্গলবার। আমি এই চ্যাপ্টারটা কিন্তু সুমেধা দেবাংশু শেষ করব। আর তোমাদের যা বাকি ডাউট গুলো আছে, যেটা তোমরা পরীক্ষা দিয়েছিলে, ওইটা আমি ক্লিয়ার করব। ঠিক আছে, আমি থিওরিটা মঙ্গলবার শেষ করব। আর আশা করি নেক্সট রোববার দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা টার্গেট করব, আমাদের টার্গেট এইটাই থাকবে, একদিনে যেন একটা চ্যাপ্টার শেষ করি। ছোট ছোট চ্যাপ্টার, এগুলো খুব বেশি বড় বড় না, কিন্তু ইন্টারেস্টিং খুবই। একদিনে আমরা ওই 2 ঘন্টার ক্লাসের মধ্যে আশা করি চ্যাপ্টারটা ইজিলি শেষ হয়ে যাবে। মানে 2 ঘন্টা না, অ্যাকচুয়ালি 2 ঘন্টা আমরা ধরে নাও একদিন নিটের জন্য পড়বো, একদিন তোমার বোর্ডের জন্য পড়বো। 4 ঘন্টা যদি আমি একটা চ্যাপ্টার গিয়ে পড়ি, দ্যাট ইজ মোর দেন এনাফ টু কমপ্লিট দ্য চ্যাপ্টার এন্ড টু গো উইথ অল দ্য থিংস। 2 ঘন্টা আমরা বোর্ড নিয়ে ডিসকাস করবো, আর 2 ঘন্টা রোববার দিন আমরা নিট নিয়ে ডিসকাস করবো ফর ওয়ান চ্যাপ্টার। দ্যাট ইজ মোর দেন এনাফ টু গেট প্রিপেয়ার্ড ফর বোথ অফ থিং। ঠিক আছে, আমি যে 4টে চ্যাপ্টার পড়িয়েছি, 4টে চ্যাপ্টারের উপরে টেস্ট নিয়েছি। এইবার যে তোমার নেক্সট টেস্ট হবে, যে 7টা চ্যাপ্টার পড়াচ্ছি, এটাকে আমি 2 ভাগে ভাগ করব। আগে আমি 4টে চ্যাপ্টারে কমপ্লিট করব, তারপর টেস্ট নেব, তারপর আবার 3টে চ্যাপ্টারে কমপ্লিট করব, তারপর টেস্ট নেব। ঠিক আছে, আর আবার এই 7টা চ্যাপ্টারের উপরে একটা পুরোপুরি টেস্ট হবে, which is very much important.
এখান থেকে 18টা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের কিছু ইনফরমেশন গুলো যেটা খুব বেশি দরকার, যে তোমরা যে নিটের বসবে এটা জানা উচিত যে আমার টার্গেট কি। 720 হলো যেটা ফুল নাম্বার, 720 যেটা হলো ফুল নাম্বার, তার মধ্যে 360 নম্বর হলো বায়োলজি, 90 কোশ্চেন আসবে, যেখানে 38 চ্যাপ্টার আসবে। 38 চ্যাপ্টার তোমার আছে, অন এভারেজ একটা চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন থাকতে পারে, কোনো কোনো চ্যাপ্টার আরো বেশি, যার মধ্যে হলো হিউম্যান ফিজিওলজি। 7টা চ্যাপ্টার দিয়ে তুমি 18টা প্রশ্ন থাকবে। দ্যাট মিনস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হিউম্যান ফিজিওলজি কতটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, অন দ্যাট নোট আই উইল বি এন্ডিং দ্য ক্লাস। এরপর তোমাদের ফিজিক্স ক্লাস আছে, গেট রেডি ফর দ্যাট ফিজিক্স ক্লাস, ফর ডুইং দ্য ফিজিক্স ক্লাস। অ্যান্ড দেখা হবে মঙ্গলবার, যারা মঙ্গলবারের ক্লাস করছে, আর রোববার দিন যাদের সাথে আমার রোববার ক্লাস হয়। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে, কেউ কিছু বলতে চায়? এনিওয়ান ওয়ান্ট টু সে মি এনিথিং বিফোর আই এন্ড দ্য ক্লাস? পুরবি কেমন লাগলো ক্লাস? মাথায় ঢুকেছে কিছু? হ্যাঁ, দড়ি নিয়ে বেঁধে নে মাথাটা, ঠিক আছে? তাহলে মাথার ভিতরেই থাকবে, নাহলে একটা গামছা আছে তো, গামছা নিয়ে বেঁধে নে। ঠিক আছে, সুমেধা, অল ওকে? এনি ডাউট ফ্রম ইউর সাইড? না স্যার। দেবাংশু? And I will No, sir. expect সুমেধা, দেবাংশু দুজনকেই বলছি, you both are my gem student. আমি এক্সপেক্ট করবো যে নেক্সট টাইম যেন সিলি মিস্টেক না হয়। সুমেধা, কোশ্চেনটা রিড করে আনসারটা যেন লিখবি, এক্সাম্পল না লিখলে আমি নাম্বার দিতে পারবো না। দেবাংশু, ভুল আনসার লিখলে আমি নাম্বার দিতে পারবো না। So both of you know all the answer, but you are not able to put that onto the paper. আশা করি নেক্সট দিন এটা হবে না। ঠিক আছে, on that note I'm ending the class. চলো, bye bye to all three of you. We'll meet next time. Thank you, sir. চলো, bye সুমেধা, Thank you. পুরবি, দেবাংশু। বাই স্যার।